মুষলধারে ঝরঝরিয়ে বৃষ্টি পড়ছে। জানালার পাশে দাঁড়িয়ে আছে। এই বর্ষাকালে বৃষ্টি দেখতে আমার বেশ ভালোই লাগে। অন্যরকম একটা অনুভূতি নিজের মধ্যে ফিল হয়। এই মুহূর্তে যদি একটা কবিতা না লিখতে পারি তাহলে মনটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যাবে। তাই হাতে কলমটা নিয়ে ডায়েরির মাঝে মুখটা গুজে গল্প আর কবিতা দুটোই লিখছি। কি ব্যাপার? এখন তুমি অফিস থেকে চলে এসেছো হঠাৎ করে? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা না হওয়ার কি আছে? তোমার ছেলের জন্য কোথাও শান্তিতে আমি থাকতে পারি না। অফিসের মধ্যে অনেকে অনেক ধরনের কথা বলে, তাই নিজের মান বাঁচাতে এখান থেকে চলে এসেছি। তোমার ছেলে আজ বেকার, প্রায় 2 বছর ধরে বসে আছে। ওকে কি কেউ এভাবে বেকার থাকতে বলেছে? মানুষ কত কিছু করে। ও ভ্যান গাড়ি চালাক, সমস্যা কি? প্রয়োজন হলে রিক্সা চালাক, তাহলে তো হয়। এভাবে বেকার আমার উপর বসে খাওয়ার কোনো প্রয়োজন আছে নাকি? ওর ছোট ভাইয়ের দিকে তাকিয়ে একবার দেখুক। ও মাত্র ক্লাস 10-এ পড়ে, তারপর ও নিজেরটা নিজে চালাতে পারে। সব কিছু ওর নিজের দ্বারাই সম্ভব। কিন্তু তোমার ছেলে দেখো, সারাদিন শুধু বসে বসে কি জানি বই নিয়ে পড়ে থাকে, কাজ তো করে না। বলেছিলাম পড়াশোনাটা কন্টিনিউ করতে, কিন্তু তাও করতে পারলো না। কি জন্য? তার নাকি একটা সমস্যা হয়েছে। এসব বাহানা আমি বুঝি না। ডায়েরিটা সম্পূর্ণ শেষ করতেই পারলাম না, তার আগে আব্বুর ভকভকানির শব্দটা কানে আসলো। বুঝতে পারলাম আমাকেই বকছে। কী আর করার আছে, এই জীবনটাতে শুধু কথা শুনে যাচ্ছি। বাবার মুখে সব সময় কথা শুনি। আসলে কথা শুনবো না কেন? আমি তো তাদের আপন ছেলে না, তাদের ছেলে সন্তান হচ্ছিল না। তাই আমাকে তারা হসপিটাল থেকে অ্যাডপ্ট করেছিল। আর তাই তো তাদের এত রাগ আমার প্রতি। কিন্তু আমার মা আমাকে ভালোবাসে। বাবা আমাকে দু চোখেই দেখতে পারে না। ছোট ভাইকে প্রচুর ভালোবাসে। কখনো কোনো আবদার আমার পূরণ করেনি। পড়াশোনা করতে আমি চেয়েছিলাম, কিন্তু সত্যি বলতে আমার বাবা সেই অর্থ আমাকে দিতে চায়নি। কারণ তার কথা, নিজের খরচ নিজে চালিয়ে পড়াশোনাটা নিজেই কন্টিনিউ করতে হবে। কখনো একা একজন মানুষের পক্ষে এত বড় একটা পদক্ষেপ নেওয়া কোনোভাবেই সম্ভব না। আমিও চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। এসব কি বলছো তুমি? শুধু শুধু এসব কথা বলার কোনো প্রয়োজন নেই। ছেলেটা কষ্ট পাবে। এসব বলো না। হয়তো ও আমাদের আপন সন্তান না, নিজের সন্তান না, তাই বলে কি এমন আচরণ করবে? আমরা তো ওকে অনেক বড় করেছি, মানুষ করেছি। মানুষ করেছি, ঠিক আছে, বড় করেছি, খাইয়ে দাইয়ে। এখন নিজের পথ ধরে চলে গেলেই তো হয়। এখানে বসে বসে আমার সম্পত্তির জন্য বসে আছে নাকি? নাকি আমার ঘাড়ের উপর বসে খাওয়ার ধান্দায় আছে? এসব কিছু আমি বুঝি না। আসলে রাস্তার ছেলেকে রাস্তায় ফেলে দেওয়াটাই উচিত ছিল। আমার ঘরে নিয়ে এসে শুধু শুধু আমার নিজের জীবনটাই ধ্বংস করে দিচ্ছি। আমি মাথা নিচু করে রুম থেকে বের হয়ে বাইরে যাব, ঠিক তখনই আমাকে পেছন থেকে ডাক দিয়ে আব্বু বলে ওঠে, কোথায় যাচ্ছিস শুনি? আমার কথা শেষ হয়নি। ঘরে বসে বসে অনাহ বদনে রুটি না চিবিয়ে বাইরে গিয়ে কাজ খোঁজ। আজকেই যেন তোকে কোনো কাজের ব্যবস্থা করতে দেখি, নইলে এই বাড়িতে তোর ঠাঁই হবে না। আব্বুর কথা শুনে আর কিছু বললাম না, সোজা বাইরে যেতে লাগলাম। বাইরে হেঁটে সামনে একটা দোকান দেখতে পেলাম। ওখানে কাছে গিয়ে একটা সিগারেট ধরালাম। সিগারেটটা নিয়ে নদীর পাড়ে একপাশে গিয়ে বসে বসে ভাবছি, জীবনটা কত অদ্ভুত, তাই না? জীবনের মধ্যে কত কিছুই না থাকে, হাসি, কান্না, কষ্ট, এসব মিলেই তো আমাদের জীবন। জীবন বড়ই অদ্ভুত। এ জীবনে কত কিছু মানুষের লুকিয়ে থাকে। কেউ হাসতে চায় কিন্তু হাসতে পারে না, কেউ কান্না করতে চেয়েও কান্না করতে পারে না। এটা যে একটা মৃত মানুষের চেয়েও খুবই বেদনাদায়ক। একজন মানুষ মারা গেলে সবাই বলে সে মৃত্যুবরণ করেছে, সে আর হাসে না, কাঁদে না। কিন্তু একটা জীবন্ত মানুষ যদি হাসি, কান্না সব কিছু ভুলে যায়, তাহলে মানুষ তাকে কী বলবে? এইসব কথাই ভাবছিলাম আর সিগারেটটা এক মনে টানছিলাম। হয়তো এই সিগারেটই এখন আমার জীবনের সঙ্গী। আমি আর তাদের এসব অত্যাচার সইতে পারছি না। প্রতিনিয়ত এমন কথা সহ্য করাটা এখন আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি তো অনেক চেষ্টা করেছি কাজের খোঁজে, কিন্তু আমাকে কেউই কাজ দেয়নি। এই শহরটা খুবই স্বার্থপর। এখানে স্বার্থ ছাড়া কেউ কাউকে এক পাও টানে না। জানি আমি এখন তাদের কাছে শুধু একটা বোঝা, কেবল বোঝা হয়ে তাদের সংসারে বেঁচে আছি। আমি যদি তাদের সত্যি সত্যি নিজের সন্তান হতাম, তাহলে কি তারা আমাকে এভাবে দৌড় দৌড় করে তাড়িয়ে দিত?
আমার বাবার তো এমন অবস্থা না যে আমাকে খাওয়ানোর মতো অর্থ তার নেই। বাবার যথেষ্ট অর্থ সম্পত্তি আছে, কিন্তু একটাই অপরাধ, আমি তার কুড়িয়ে আনা সন্তান, তার রক্তের কেউ নই। তাই তো আমার জন্য তার বুকে কোনো ভালোবাসা জাগে না। এতটুকু আজও আমার স্পষ্ট মনে আছে। আমি যখন ছোট ছিলাম তারা আমাকে খুব ভালোবাসতো। আম্মু আব্বু দুজনেই আমাকে বুকে আগলে রাখতো, কিন্তু ছোট ভাইটার জন্ম নেওয়ার পর থেকে সেই ভালোবাসা কীভাবে যেন শুধু অবহেলা আর ঘৃণায় পরিণত হলো। তারা এখন আমাকে দু চোখে দেখতে পারে না, বিষের মতো মনে করে। তারা ভাবে আমাকে কুড়িয়ে আনাটাই নাকি তাদের জীবনে সবচাইতে বড় ভুল ছিল। এই তোরা কে কোথায় আছিস? সবাই এদিকে আই। আমার মেয়ে আজ এত বছর পর দেশে আসছে, পড়াশোনা শেষ করে ডাক্তার হয়ে আমার মেয়ে দেশে আসছে। কত বড় ডাক্তার আমার মেয়ে, তোরা জানিস? পুরো বাড়িটা সুন্দর করে সাজিয়ে রাখ। আমার মেয়ে আমার গড়া হসপিটালের দায়িত্ব নেবে। আজকে ওকে নিয়ে আসতে হবে, আমি নিজেই এয়ারপোর্টে যাব। তোরা সব কিছু রেডি রাখ, আর হসপিটালের মধ্যেও সব কিছু ঠিকঠাক রাখ। আমার মেয়ে আজ এই প্রথম বাংলাদেশের মধ্যে একমাত্র মেয়ে যে কিনা হার্ট সার্জারিতে 1 নম্বরে থেকে মেডেল পেয়েছে। আমি আজ গর্বের সাথে বলতে পারবো আমার মেয়েটাকে কত আদর করে বড় করেছি। ওর মা মারা যাওয়ার পর আমি কত ভালোবাসা ওকে দিয়েছি। জানি মায়ের অভাব আমি পুরোপুরি মেটাতে পারিনি, কিন্তু আমি যতটুকু সম্ভব মেয়েটাকে ভালোবেসে বড় করেছি। আজকে তুমি বেঁচে থাকলে খুব খুশি হতো মমতা। এই, তোরা সব কিছু রেডি রেখেছিস তো? আজকে নাকি শহরের সবচেয়ে বড় ডাক্তার এই এয়ারপোর্টে আসবে। আজকে তাকে কিডন্যাপ করতে হবে, তাহলেই আমরা অল্পতেই বড়লোক হয়ে যাব। ভাই ঠিক বলেছেন, আপনারা এই বুদ্ধিটা কাজে আসবে। কত কিডন্যাপ করেছি, কিন্তু শালার সবসময় পুলিশের মার খেয়েছি। এখন এত বড় একটা রিস্ক নিতে যাচ্ছি, এটাতে কাজ হবে তো ভাই? এমনিতেই অনেক টাকা খরচ হয়েছে, পিস্তল কিনেছি, এরপর ছুরি নিয়েছি, এত টাকা পয়সা আরও ধার করে নিয়ে এসেছে। এগুলোর জন্য আমাদের অনেক খরচ হয়েছে ভাই। যদি কোনো বিপদ হয়। আরে কিসের বিপদ? কোনো বিপদেই হবে না, শুধু অপেক্ষা কর, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। আর ওদের ড্রাইভারকে আমি অনেক আগেই অজ্ঞান করে রেখেছি। আমি ড্রাইভার সেজে ওর গাড়িতে যাব। যখনই এয়ারপোর্ট থেকে নেমে গাড়ির সামনে আসবে, আমি গাড়িতে উঠিয়ে একদম নির্জন জায়গার মধ্যে নিয়ে আসব। সামনে যাকে পাবো তাকেই উঠাইয়া নিব। যত পাবো ততই টাকা আর পয়সা। আহ, কি বলিস? এই স্বাধীন জীবনে আর কি হতে পারে বল? ওদেরকে নিয়ে যদি আমরা ওই যে সামনে একটা আদিবাসী মহল্লা আছে ওখানে ভিতরে নিয়ে যেতে পারি, তাহলে তো অনেক ভালোই হয়। কি বলেন? ওকে যদি ওখানে নিয়ে যাই, কেউ আর খোঁজ খবর নিতে পারবে না, পুলিশও ওই দিকে যাওয়ার সাহস পাবে না। কারণ ওইখানে গ্রামের মানুষ না খুব ভয়ানক, পুলিশরাও যেতে ভয় পায়। আমরা ওখানে গিয়ে গাপটি মেরে থাকবো, এরপর টাকা আদায় করব, তারপর আমরা দেশ ছেড়ে পালাবো। বাহ মদনা, তোর তো দেখি মাথায় অনেক বুদ্ধি। আমার সাথে থেকে থেকে তোর মাথার মধ্যে অনেক বুদ্ধি বেড়ে গেছে। ভালোই তো, এত বুদ্ধি তোর কোথা থেকে আসলো? সাবাস বেটা, চল এবার তাহলে কাজটা শুরু করি। আজ প্রায় 5 বছর পর বাংলাদেশের মাটিতে আসলাম। ডাক্তারি পড়াশোনার উদ্দেশ্যে দেশের বাইরে গিয়েছিলাম। আজ 5 বছর পর ডাক্তার হয়ে দেশে এসেছি। বাবার স্বপ্ন পূরণ করেছে। আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। এই 5 বছরে অনেক কিছুই দেখেছি, ভালো খারাপ মানুষের অনেক কিছুই। মানুষের মধ্যে যে একটি হিংসা বৃদ্ধি আছে তা বেশ বুঝতে পেরেছি। আসলে দেশের বাইরের মধ্যে এতটা মানুষের প্রতি হিংসা নেই, বাংলাদেশের মধ্যে যেমন আছে। এইসব কিছু ভেবে আব্বুকে কল করব। আব্বু কলটা রিসিভ করে বলে ওঠে, কিরে মা, তুই কোথায়? ফোন দিচ্ছিস, ফোন ধরছিস না। তুই কি বাংলাদেশের এয়ারপোর্টে ল্যান্ড করেছিস? আমি তো গাড়ি পাঠিয়ে দিছি, দেখ নীল রঙের একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, সবগুলোকে সরিয়ে তোর গাড়িটা সামনে রেখেছি। তুই সামনে গেলেই দেখতে পারবি। হ্যাঁ বাবা, সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো তাহলে, আমি আসছি। কথাটা বলে কলটা কেটে দিলাম। এরপর আমি সামনে নীল রঙের একটা গাড়ির দিকে এগিয়ে গেলাম। গাড়িটার সামনে গিয়ে জিজ্ঞেস করব, ঠিক তখনই পেছন থেকে কেউ রুমাল দিয়ে আমার মুখটা ঢেকে দেয়। এরপর আর কিছু মনে নেই, আমি জ্ঞান হারিয়ে ফেলি। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখি প্রায় বিকাল হতে চলেছে। তাই আমি আর নদীর পাড়ে না থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। পেটে তো অনেক ক্ষুধা লেগেছে, বাসায় গিয়ে কিছু খেতে হবে। এসব ভেবে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় অনেকক্ষণ পর বাসার সামনে এসে পৌঁছালাম। ক্ষুধা লেগেছে অনেক, তাই খাবার টেবিলে বসে আম্মুকে খাবার দিতে বললাম। আম্মু খাবার দিল, আমি খাবারটা খেতে লাগলাম।
তখনই আব্বু আমাকে দেখে নিচে আসলো। এরপর আমার উদ্দেশ্যে বলে উঠল, বাহ নবাবজাদা বাহ! কিভাবে তিনি পায়ের উপর পা দিয়ে টেবিলে বসে খাচ্ছেন। মনে হচ্ছে তার জন্মদাতা পিতা তাকে খাওয়াচ্ছে। রাস্তা থেকে এনে যাকে আমি বড় করেছি, আজকে সে আমার কদর করে না, আর এখানে বসে বসে খাচ্ছে। একটু বিন্দু পরিমাণ তার মধ্যে লজ্জাবোধ নেই যে এত বড় হয়েছে, অথচ এখনো বেকার বসে বসে খাচ্ছে। আমার আর কত খাবে? ওকে তো রাস্তা থেকে নিয়ে এসেছিলাম, আর ভুল হয়েছে। ওকে এনে এভাবে বাড়ির মধ্যে রেখে এত বড় করেছি। এখন কোনো কাজ করে না, কাম করে না, আমাকে কি খাওয়াবে? নিজেই তো আমার ঘাড়ের ওপর বসে খাচ্ছে। আব্বুর কথা শুনে কিছুই বললাম না। জানি এটা প্রতিনিয়ত আমাকে শুনতে হয়, হয়তো বা কষ্ট লাগে, কিন্তু কিছু বলতে পারবো না। আমি আর কি বলবো। আমি খেতে লাগলাম, তখনই বাবা সামনে চলে আসে। খাবারের হাতের বাটিটা আমার হাত থেকে নিয়ে মুখের উপর মেরে বলে ওঠে, নির্লজ্জ বেহার ছেলে কোথাকার! তুই এখানে আমার সামনে তারপরও বসে বসে খাচ্ছিস? তোর লজ্জা বলতে কিচ্ছু নেই? এই এখনই বের হওয়া আমার বাসা থেকে। তোকে যেন দ্বিতীয়বার এই বাসার মধ্যে আমি দেখতে না পাই। রাস্তার ছেলে, রাস্তায় চলে যাওয়াই ভালো মনে করি। তুই এখান থেকে বের হয়ে যা, আর কখনো এ মুখ দেখাবি না। আমি চাই না তুই বাবা বলে আমাকে দ্বিতীয়বার ডেকে এই বাসার মধ্যে আসিস। আমি চাই না তুই আমার ছেলের অধিকারটা নিয়ে যাস। আমার ছেলের ভাগ আমি চাই না তোকে দিতে। তাই এখান থেকে বের হয়ে যা। আমি ভুল করেছি, তোকে রাস্তা থেকে এনে বড় করেছি। এটাই আমার সব থেকে বড় ভুল। তুই একটা বেকার ছেলে, তোর আমার কাছে কোনো দাম নেই। তুই এখান থেকে বের হয়ে যা। তোর কোনো যোগ্যতা নেই আমার ছেলে হওয়ার। কথাটা শুনে আমি চুপ করে রইলাম। চোখ দিয়ে অনবরত বৃষ্টির মতো পানি ঝরছে। কিছু বলার মতো সাহসটা আমার হচ্ছে না। আমি ওখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। ওখান থেকে চোখ মুছে বের হয়ে গেলাম। সন্ধ্যা হয়ে গিয়েছে, আর হয়তোবা এখানে আসা হবে না আমার। তাই শেষবারের মতো বাড়িটার দিকে চোখ বুলিয়ে তাকিয়ে রইলাম। কারণ ছোট থেকে এখানে বড় হয়েছি। জন্মের পর যখন 2 বছর বয়স, তখন অনাথ আশ্রমে ছিলাম। এতটুকু মনে আছে, এই লোক দুটো আমাকে ওখান থেকে নিয়ে আসে তাদের সন্তান রূপে। এরপর 5 বছর পর যখন তাদের নিজের সন্তান হয়, তারপর থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমাকে আর তাদের সন্তান বলে স্বীকৃতি দেয় না। এই সব কিছু ভেবে চোখ দিয়ে পানি পড়ছে। আমি আর এক মুহূর্ত ওখানে থাকলাম না। সোজা ওখান থেকে চলে গেলাম রেলওয়ে স্টেশনে। জানি না ট্রেন কোথায় যাবে, অজানা দেশে নাকি অন্য কোনো পথে। আমার কোনো দিশা নেই, না আছে কোনো পথ, না আছে উদ্দেশ্য। উদ্দেশ্যহীন এই জগতে আমি চলছি একলা পথে। রেলওয়ে স্টেশনে বসে রইলাম। কিছুক্ষণ পর ট্রেন আসলে উঠে পড়ি। ট্রেনে উঠতেই ট্রেনটা রওনা দেয় অজানা গন্তব্যের উদ্দেশ্যে। কখন যে ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। ট্রেনটা থেমে যায়, এটা মনে হয় স্টেশন। আমি নেমে পড়লাম। এরপর দেখলাম শহরের মধ্যে কোলাহল, মানুষের ভিড়। তার মধ্যে দিয়েই আমি এগিয়ে গেলাম সামনে। একটু এগোতেই দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার উদ্দেশ্যে বলে উঠলাম, ভাই, এখানে কি কোথাও কোনো কাজ পাওয়ার জায়গা আছে? কিরে, মালটা কোথা থেকে আসলো? এসে এসব বলছে? সামনে এমনিই ঝামেলার মধ্যে আছি, আর এর উপর পুলিশ রাস্তা দিয়ে যাচ্ছে। যাবি কিভাবে? এখানে মেয়েটার খবর পুরো শহরের মধ্যে সবাই জেনে গিয়েছে। তাই যেভাবেই হোক এখান থেকে যেতে হবে। ছেলেটাকে নিয়ে আগে এখান থেকে ভাগতে হবে। ওকে আমাদের প্ল্যানের ভেতরে রাখতে হবে। যদি ধরা খায় তো ওকে ফাঁসিয়ে দেব। কি বলিস তোরা? ভাই, আপনার মাথায় মধ্যে তো বুদ্ধি অনেক দেখি। আপনি এত বুদ্ধি নিয়ে কি করে ঘুমান? আমাকে বলেন তো ভাই। চলেন চলেন, ওরে তুলে নিয়ে যাই, তাহলেই হবে। তাহলে আমরা এখান থেকে চলে যেতে পারবো। আরে গাধা, ওকে তুলে নিলে হবে নাকি? ছেলেটা জিজ্ঞেস করছে কোনো কাজ পাওয়া যাবে নাকি। ওকে এখন কাজের কথা বলে গাড়িতে তুলতে হবে। এরপর ওকে সামনে বসিয়ে বলতে হবে যে ওই হচ্ছে আমাদের মালিক, একটা কাজের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তাহলেই হবে। পুলিশ ওকে ধরে আইডি কার্ড চেক করে ছেড়ে দেবে। আমাদের কাছে কোনো আইডি কার্ড আছে নাকি? শালা, আমরা হচ্ছি চোর চেচর, আমরা ডাকাত সন্ত্রাস, আমাদের এগুলোর কিছু আছে? শালা, কী সব বলিস? তোকে তুলে নিলে আমরা যাব কিভাবে? ছেলেগুলো নিজেদের মধ্যে কি জানি বলাবলি করছে, তাই
আমি আর ওদের সামনে কিছু বললাম না। সামনে এগোবো ঠিক তখনই পেছন থেকে একটা ছেলে বলে ওঠে, আরে ভাই, চলে যাচ্ছেন কেন? আমরা তো কাজের জন্য একটা লোক খুঁজছি। উঠুন উঠুন, গাড়িতে উঠে বসুন। আপনি কোথা থেকে এসেছেন, কিভাবে এসেছেন, এগুলো পরে কথা হবে, আগে গাড়িতে উঠে বসুন। ছেলেগুলোর কথা শুনে আমি গাড়িতে উঠে বসলাম। গাড়িটি দ্রুত চালিয়ে সামনে একটা মেঠো পথ ধরে এগিয়ে চলছে, একদম নির্জন রাস্তা। তখনই দেখলাম সামনের রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে, অনেক গাড়ি চেকিং করছে। আমি গাড়ি থেকে নেমে পড়লাম। পুলিশ এসে আমাকে চেক করলো, আইডি কার্ডটা দেখে আমাকে জিজ্ঞেস করলো কোথা থেকে এসেছি। আমি ওদের উদ্দেশ্যে বললাম গ্রাম থেকে এসেছি। এরপর ওদের সব বুঝিয়ে দিতেই পুলিশ আমাদের গাড়িটা ছেড়ে দিল। আমি আবারও গাড়িতে উঠে বসলাম, কিন্তু পুলিশ পেছনের লোকগুলোকে কিছু জিজ্ঞেস করলো না। আমি বেশ অবাক হলাম। গাড়িটি আবার চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর গাড়িটা থেমে গেল। আমাকে বলা হলো পানি নিয়ে আসতে। আমি পানি আনার উদ্দেশ্যে গাড়ি থেকে নামতে গেলাম। ঠিক তখনই দেখতে পেলাম পেছনের সিটে একটা মেয়েকে অজ্ঞান অবস্থায় হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। আমি এটা দেখে কিছু বলবো তার আগে পেছন থেকে কেউ আমার মাথায় লাঠি দিয়ে সজোরে একটা আঘাত করে। এরপর আর কিছু মনে নেই। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। আপনারা পুলিশ হয়ে কি করছেন? আপনাদের রেখে আমার কি লাভ? এত টাকা দিয়ে, এত ট্যাক্স দিয়ে আমার লাভটা কি? প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আমি সরকারকে ট্যাক্স দিই, কিন্তু শেষমেশ আমার লাভ কি বলুন? আমি যদি আমার মেয়েটাকে নিরাপত্তা না দিতে পারি তবে লাভটা কি? আপনাদের জন্যই তো আজকে এই দশা হয়েছে। আমি কতবার বলেছিলাম আমার মেয়েটাকে যে কিছু বডিগার্ড পাঠিয়ে দিই, পুলিশকে ফোন করে বলি, কিন্তু কে শোনে কার কথা? ওর তো একটাই জেদ, এসব করলে নাকি ও আসবে না, বডিগার্ড নাকি ওর পছন্দ না। এখন হলো তো, আমি আমার মেয়েকে চাই যে কোনো মূল্যে। শহরে সব জায়গায় তল্লাশি শুরু করুন, একটা জায়গাও যেন বাদ না যায়। সব পুলিশ স্টেশনে কল করে বলুন সব কাজ বন্ধ রেখে আগে আমার মেয়েকে খুঁজুক। আমি মাত্র 2 ঘন্টা সময় দিলাম আমার মেয়েকে ফিরিয়ে আনার জন্য, না হলে কিন্তু কারো চাকরি আমি রাখবো না। ফোন করে এখনই সবাইকে চাকরি থেকে বের করে দেবো। এমপি, মন্ত্রী সবাইকে কল করছি আমি। জ্ঞান ফিরতেই নিজেকে একটা বন্ধ করে আবিষ্কার করলাম। আমার পাশেই একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে। চোখ খুলে মেয়েটার দিকে তাকাতেই আমি যেন আসমান থেকে পড়লাম। এটা তো মানুষ না, যেন একটা পরী আমার সামনে বসে আছে। এমন সুন্দরী পরী আমি মনে হয় জীবনেও দেখিনি, শুধু স্বপ্নে ভেবেছিলাম। এত সুন্দরী মেয়ে কখনো কেউ হতে পারে নাকি? দুধে আলতা গায়ের রং, চোখ দুটো টানা টানা আর মায়াবী, একদম যে কোনো মানুষকে এক পলকে আকৃষ্ট করে ফেলবে। আমি তো একদৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। হঠাৎ করে মাথাটা চিনচিন করে ব্যথা অনুভব করলাম। বুঝতে পারলাম লোকগুলোর আঘাতে মাথায় বেশ আঘাত পেয়েছি, তাই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ঠিক তখনই দেখলাম মেয়েটা আস্তে আস্তে চোখ খুলছে। আমাকে সামনে দেখতে পেয়েই মেয়েটা ভয়ে চিৎকার করে বলে ওঠে, আহ, কে কে তুমি? তুমি এখানে? আমাকে প্লিজ ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। এখানে ধরে নিয়ে এসেছো কেন? আমি কি করেছি? তোমরা আমাকে এখানে কেন নিয়ে এসেছো? এই এ মেয়ে, চুপ করো তো। ছাগলের বাচ্চার মতো ম্যামা করে এভাবে চিল্লাচ্ছ কেন? হ্যাঁ, তুমি দেখছো না আমার নিজেরও হাত পা বাঁধা? তুমি কি ভাবছো শুধু তুমি এখানে একাই বন্দী? আমি নিজেও বন্দী। আর তোমাকে আমি কিভাবে বাঁচাবো? হ্যাঁ, আমি কি তোমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি নাকি যে বাঁচা বাঁচা বলে আমার সামনে চিৎকার করছো? এই ছেলে, তুই আমাকে ছাগল বললি? তবে তোকে, তুই আমাকে জানিস না আমি কি করতে পারি। এই নীলা চৌধুরীকে তুই ছাগল বলছিস? তোকে তো রে। মাথায় যে ব্যথাটা লেগেছে তার যন্ত্রণা এখনও কমছেই না, তার মধ্যে এখানে বন্দি হয়ে আছি। আবার আমার ওপরেই মারার জন্য তেড়ে আসছে। মেয়েটার কথা শোনো একবার। এই আন্টি চুপ করুন তো, বেশি বেশি কথা বলেন আপনি। এমনিতেই আপনার জন্য এখানে ফেসে গেছি, তার উপর আবার আপনি বেশি কথা বলছেন। আমার মুখ থেকে আন্টি ডাক আর এমন ঝাঁঝালো কথা শুনে এতক্ষণের আগে মেয়েটা হুট করেই নরম সুরে বলে ওঠে, তুমি তুমি আমাকে আন্টি বলছো? আমি দেখতে আন্টির মতো নাকি? তুমি আসলে অনেক ফাজিল, শয়তান, বদমাইশ ছেলে। এখানে আমি কান্না করছি। আল্লাহ, তুমি দেখো এই শয়তান ছেলেটা আমাকে কি বলছে। আমি দেখতে নাকি আন্টির মতো? আমি বাঁচতে চাই। আপনি বাঁচতে চান না মরতে চান তা আমি জানি নাকি, কিন্তু আমার বাঁচার কোনো প্রয়োজন নেই। আমি বাঁচতেও চাই না। ওরা মেরে ফেললে আমি আরও খুশি হব, কারণ বাঁচার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। এই পৃথিবীতে মানুষ বলতে স্বার্থপর, জীবনের যন্ত্রণা ছাড়া আর কোনো কিছুই নেই। এই পিচ্ছি, এমন কথা বলো কেন? আর তোমাকে দেখে মনে হয় আমার থেকে বয়সে তুমি জুনিয়রই হবে।
আর এসব কথা বলতে নেই, ঠিক আছে? মেয়েটার কথা শুনে কিছুই বললাম না, চুপ করে রইলাম। চুপ করে বসে আছি। আমরা এখনও বন্দি অবস্থায় দুজন দুজনের পাশাপাশি, কেউ হাত পা নাড়ার মতো শক্তি পাচ্ছি না, শুধু মুখ দুটোই খোলা, আর আমাদের কথা বা শব্দ বাইরে যাচ্ছিল না। আমরা দুজন একদম পাশাপাশি। আমার ভেতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে, কারণ মেয়েটাকে প্রথম দেখায় ক্রাশ খেয়েছি। বয়সে যদিও আমার থেকে বড় হবে, মাত্র 2-3 বছরের সিনিয়র হবে, কিন্তু মেয়েটা দেখতে হেব্বি সুন্দরী। আমি মেয়েটার একদম কাছাকাছি। ঠিক তখনই মেয়েটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা, তোমার জীবনে কষ্ট কি জানতে পারি? তোমার সম্পর্কে কিছু বলবে? তাহলে না বুঝবো। মেয়েটার কথা শুনে মুচকি একটা হাসি দিলাম। আসলে কখনো নিজের দুঃখ কষ্ট কাউকে শেয়ার করিনি। শুনেছি নিজের কষ্টগুলো কাউকে শেয়ার করলে নাকি কষ্ট একটু কমে যায়। বন্দি অবস্থায় আর কী বা করব, আর বেঁচে থাকবো না মরে যাব তাও তো জানি না। তাই মেয়েটাকে নিজের অতীতের সব কথা বলতে শুরু করলাম। আমি আবির, এতিমখানায় বড় হয়েছি। এরপর আমি মেয়েটাকে নিজের জীবনের সব কথা খুলে বললাম। সব কিছু শুনে মেয়েটার চোখের কোণে জল দেখতে পেলাম, হয়তো আমার জন্য একটু দয়া দেখাচ্ছে। মেয়েটার উদ্দেশ্যে মুচকি একটা হাসি দিয়ে বললাম, আরে, আমার এমন কষ্টের কথা শুনে আপনার চোখে পানি চলে এলো? আরে তেমন কিছুই না, ওসব একদম সাধারণ বিষয়। এগুলো চিন্তা করে লাভ কি? আর আমরা আগামীকালকে সূর্য দেখতে পাবো কি না তাও তো জানি না। এসব কথা বলবে না। এখনো পর্যন্ত বিয়ে করিনি, জীবনে একটা প্রেমও করতে পারিনি। আর কি বলবো? মানুষ কত কি করে তার প্রিয় মানুষকে নিয়ে, কত জায়গায় যায়, হাত ধরে হাঁটাহাঁটি করে। আর আমি শুধু পড়াশোনার মধ্যেই ডুবেছিলাম, মনের মধ্যে ভালোবাসাকে জায়গা দেওয়ার সুযোগই পাইনি। কত ছেলে আমাকে প্রপোজ করেছে, তবে মনে মনে ভেবেছি আপনি কিন্তু দেখতে অনেক কিউট। ছেলেটা আসলেই হেব্বি কিউট। যে কোনো মেয়েই প্রথম দেখাতেই পছন্দ করে ফেলবে। সত্যি বলতে প্রথম দেখাতেই ছেলেটাকে আমার অন্যরকম লেগেছিল। খুব মায়া লাগছিল ওর চেহারাটা দেখে। চেহারায় এত মায়াবী একটা ভাব আছে, একটু ভালো করে দেখলে যে কোনো মেয়েই পড়ে যাবে। এসব কথা যখন নিজের মনে ভেতরেই ভাবছিলাম, ঠিক তখনই ছেলেটা বলে ওঠে, মরেই তো যাব, কিন্তু তার আগে আমার একটা স্বপ্ন ছিল, যদি কেউ সেটা পূরণ করতো। মানে ভাবছি যদি জীবনের শেষ একটা সুযোগ পেতাম। মেয়েটার উপর ক্রাশ খেয়েছি, জীবনে কখনো কোনো মেয়েকে এভাবে ভালো লাগেনি, শুধু এই মেয়েটাকে লেগেছে। সুযোগটা যদি একটু কাজে লাগাতে পারি। আমার মুখের এই কথাটা শুনতেই মেয়েটা কৌতূহল আর হালকা অবাক হয়ে বলে ওঠে, কি কথা? শুনি কি কাজ? মানে কি স্বপ্ন দেখার কথা বলছিলে শুনি, একটু জানতে পারি? আমি কখনো প্রেম করিনি, কোনো মেয়ে ছোঁয়াও পাইনি, কোনো মেয়েকে স্পর্শও করিনি, তাই জানি না মেয়েদের স্পর্শ আর ভালোবাসার পরশ কেমন হয়। কথাটা পুরো শেষও করতে পারলাম না, ঠিক তখনই মেয়েটা হুট করে আমার ঠোঁটে একটা মিষ্টি কিস করে দিল। কিছুক্ষণ পর ঠোঁট দুটো ছাড়িয়ে নিলাম, আর আমার একদম চোখের দিকে তাকিয়ে ও বলে ওঠে, বেঁচে থাকবো কি না জানি না, কিন্তু মরে যাওয়ার আগে তোমার এই শেষ ইচ্ছাটা তো পূরণ করে দিলাম। ঠিক তখনই খটখট শব্দে দরজাটা খুলে গেল। গোন্ডা ছেলেগুলো ভেতরে ঢুকে আমাদের দুজনকে জেগে থাকতে দেখে আর কথা বলতে দেখে বলে ওঠে, এই, তোদের জ্ঞান ফিরে এসেছে, বাহ, ভালোই হলো। তাহলে তোর বাবাকে কল করে টাকার কথা বলতে হবে। আর কি ফিসফিস করে বলছিস? এই ছেলে, বেশি কথা বললে এখনই গুলি মেরে ফেলবো। ছেলেটা আমার মাথার উপর পিস্তলটা ঠেকিয়ে কথাটা বলল। আমি চুপ করে রইলাম, কিন্তু আমার হাত দুটো পেছনে থাকা একটা ধারালো কাচের কোণায় ঘষে ঘষে দড়িটা কাটার চেষ্টা করছিলাম। কাচের অংশ দিয়ে দড়িটা আস্তে আস্তে ঘষে কাটার সময় হালকা শব্দ হতে ছেলেটা আবার বলে ওঠে, কিরে, কিসের জানি শব্দ? তোরা কি শব্দ শুনতে পাচ্ছিস? এই, কিসের শব্দ রে? কিসের শব্দ আছে? বাইরে মনে হয় পোকামাকড়ের শব্দ শুনতে পাচ্ছি, এছাড়া আর কিছু হবে না। আর এখানে সামনে কিন্তু আমরা যেতে পারবো না। আদিবাসী মানুষটা ওখানে থাকে, না হলে কিন্তু কেলাই পচা করে একেবারে কেটে রাখবে আমাদেরকে। এটা ভাবতে হবে কিন্তু। আস্তে আস্তে করে হাতে দড়িটা কেটে ফেললাম। তখনই দড়িটা কেটে আমি পিস্তলটা ওদের হাত থেকে নিয়ে ওদের উপরেই ধরলাম। এরপর ওরা তো সবাই ভয়ে দাঁড়িয়ে পড়লো। দুটোকে দুটো খুশি মারতেই দুটো সেখানে জ্ঞান হারালো। ওরা নাকি আবার এসেছে মাস্তানি করতে। আমার দুটো খুশি নেওয়ার মতো শক্তিটুকু ওদের মধ্যে ছিল না। তখন ওদের লিডারে তো ভয়ে হিসি করে দেওয়ার মতো অবস্থা। এরপর আমি দ্রুত নীলাকে ছাড়িয়ে নিলাম। এরপর ওর হাত ধরে সোজা
দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে একসময় একটা জঙ্গলে এসে পৌঁছালাম। তখন অনেক রাত হয়ে গেছে। হঠাৎ সামনে কিছু আলো দেখতে পেলাম। আমরা দুজন একসাথে দৌড়ে ওই আলোর ভিতরে ঢুকলাম। গিয়ে দেখলাম একটা বস্তি। বস্তির ভেতরে পা রাখতেই দেখলাম অনেকগুলো মানুষ আমাদের দিকে এগিয়ে এলো। এরপর সবাই মিলে আমাদের ধরে বন্দি করে একটা জায়গায় নিয়ে গেল। কিছুক্ষণ পর একটা লোক আমাদের কাছে এসে বলে ওঠে, কে বাবা, তোমরা এই দুজন যুবক যুবতী এত রাতে, আজকে আমাবস্যা রাত, এত রাতে তোমরা বের হয়েছ? দেখে তো মনে হয় না এখানকার, মনে হয় শহর থেকে এসেছো। এখানে কি জন্য এসেছো? আর তোমরা সম্পর্কে দুজন কি হও? আমি কিছু বলতে যাব তার আগে নীলা বৃদ্ধ লোকটার উদ্দেশ্যে বলে ওঠে। নীলা তো এইসব দেখে কান্না করতে লাগলো। তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, আমরা এখানে স্বইচ্ছায় আসিনি। আসলে আমাদেরকে একদল কিডন্যাপ করে আটকে রেখেছিল। আমরা কেবল জীবন বাঁচানোর জন্য ওখান থেকে পালিয়ে এখানে এসেছি। আর আমরা সম্পর্কে কিছুই হয় না, আমি ওনাকে চিনিই না। কি কি বললে তোমরা? তোমরা তাহলে আমাদের গ্রামকে অপবিত্র করে ফেলেছ? আমাদের গ্রামের ভিতরে বিবাহিত দম্পতি ছাড়া অন্য কোনো নরনারী প্রবেশ করতে পারে না। এটা কড়া নিষেধ। যে নিয়ম ভেঙে এখানে প্রবেশ করবে তাকে আমরা বলি দিই। আজ তো আমাদের মা কালীমা অনেক খুশি হবে তোমাদেরকে বলি দিলে। তাই তো আমি তোমাদের দুজনকে পেয়ে মহা খুশি। তোরা কোথায় কি আছিস? ওদের ধরে নিয়ে যা কালিমার কাছে। করো, আরও করো। এসব বলতে কে বলেছিল? নিজে বেশি পাকনামি করে এসব বলতে গেলে কেন? এখন আমিও মরবো, তুমিও মরবে। এরপর আমি বৃদ্ধ লোকটার উদ্দেশ্যে বলে উঠি, চাচা, আমরা তো জানতাম না, না জেনে এখানে প্রবেশ করেছি। আমাদের কি বেঁচে থাকার কোনো অধিকার নেই? আমাদের কি রক্ষা পাওয়ার কোনো পথ খোলা নেই? আমরা তো এখানে ভুলবশত চলে এসেছি। হ্যাঁ, একটা উপায় আছে। যদি তোমরা দুজন বিয়ে করো তাহলে তোমাদের দুজনকে আমরা ছেড়ে দেব। তাই কি আর করার আছে? অনিচ্ছাকৃতভাবে হলেও আমাদের দুজনকে বিয়েটা করতেই হলো। তাদের রীতি অনুযায়ী আমরা বিয়ে করলাম। এরপর ওরা আমাদের দুজনকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দিল। তখন মেয়েটা অজরে কান্না করতে লাগলো আর বলে উঠল, সব কিছু তোমার জন্য হয়েছে। কে বলেছে শুধু শুধু এখানে হিরোগিরি দেখিয়ে পালিয়ে আসার জন্য? অন্যদিকে তো যেতে পারতাম। বারে বাহ, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আর এই যে শুনুন, আমার মোটেও ইচ্ছে নেই আপনার কাছে আসার আর আপনাকে স্ত্রী হিসাবে মেনে নেওয়ার। ঠিক আছে, সমস্যা নেই। এখান থেকে একটা বার যাওয়ার পরে আপনি আপনার পথে চলে যাবেন আর আমি আমার পথে। আপনার এসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কথাটা বলে আমি ঘুমিয়ে পড়লাম। আমি নিজের মনে শান্তিতে ঘুমাচ্ছি, কিন্তু মেয়েটা ঘুমাতে পারছে না। বুঝতে পারছি এসবের মধ্যে থাকার অভ্যাসও নেই, তাতেই বা আমার কি। কিছুক্ষণ পর দেখলাম ও একপাশে ঘুমে ঢলে পড়ছে। ঠিক তখনই ঝুম বৃষ্টি নেমে এলো। কড়া বজ্রপাতের শব্দে মেয়েটা আতঙ্কে ভয়ে দৌড়ে একদম আমার কাছে চলে আসে। এসেই হঠাৎ থেমে দাঁড়িয়ে পড়ে। তখন বাঁশের বেড়ায় ঘেরা ঘরের হালকা আলোতে মেয়েটাকে যে কি হেব্বি সুন্দরী লাগছিল তা বলে বোঝাতে পারবো না। তখনই খেয়াল করলাম ওর জামার এক পাশ দিয়ে নাভির নিচে তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। এটা দেখে আমার ভেতরে এক অন্যরকম ফিলিংস আসছিল। সঙ্গে সঙ্গে নিজের ওপর নিয়ন্ত্রণ এনে চোখ দুটো নিচে নামিয়ে নিলাম। এরপর ওর উদ্দেশ্যে বলে উঠি, কী হয়েছে, দাঁড়িয়ে আছেন কেন? আসলে কি বলবো, আমার না খুব ভয় লাগে। বজ্রপাত হলে আমার ভীষণ ভয় লাগে, তাই দাঁড়িয়ে আছি। তাহলে এখন আমি কি করতাম বলেন? আপনার জন্য আমি তো আর ম্যাজিক জানি না যে ম্যাজিক দিয়ে আপনার যত বজ্রপাতের শব্দ বন্ধ করে দেব। না না, তেমন বিষয় না। আপনি খুবই পচা, শুধু শুধু আমাকে বকা দেন। আমি একটা নিরীহ মেয়ে, আর আপনি বিনা কারণেই আমাকে বকা দিচ্ছেন। আসলে আপনি যদি পাশে ঘুমাতেন। বিপদে পড়লে এরা যে কত নরম হতে পারে ওকে না দেখলে কখনোই বুঝতাম না। সত্যি মেয়ে মানুষ কত যে ছলনাময়ী হতে জানে। তাই বাধ্য হয়ে ওর পাশে গিয়ে ঘুমালাম। হঠাৎ আবার বিকট শব্দে বজ্রপাত হতেই ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি ওর দিকে তাকাতেই লজ্জায় এক নিমিষেই আমাকে ছেড়ে দিল। ও একদম বাচ্চাদের মতো করে শুয়ে আছে। আমি ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে দেখতে দেখতে কখন যে নিজে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি ছেলেটা এখনো ঘুমিয়ে আছে। ওর নিষ্পাপ মুখটার দিকে তাকাতেই বেশ ভালো লাগছিল। ছেলেটার প্রতি কেমন যেন একটা অদ্ভুত মায়া কাজ করছে। আমার কেন জানি ওর প্রতি কেমন একটা দুর্বলতা তৈরি হচ্ছে। আমি কি সত্যিই ছেলেটাকে ভালোবেসে ফেললাম?
ইস, ধ্যাৎ, এসব কী সব যে ভাবছি আমি। নিজের এসব উল্টাপাল্টা ভাবনা ঝেড়ে ফেলে আমি জলদি নিজেকে স্বাভাবিক করে নিলাম। সকালে ঘুম থেকে উঠে আদিবাসীদের বিদায় জানিয়ে মেয়েটাকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর একটা বাসে উঠে মেয়েটাকে বাসের সিটে বসিয়ে দিলাম। বাস চলতে শুরু করার কিছুক্ষণ পরেই মেয়েটা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আমি আর কোনো ঝামেলায় জড়াতে চাই না, তাই ও ঘুমিয়ে থাকা অবস্থাতেই গাড়ি থামিয়ে চুপচাপ নিচে নেমে পড়লাম। এরপর সোজা হাঁটতে শুরু করলাম। এসব ঝামেলার মধ্যে পড়তে চাই না। আমার এই হতবাগা জীবনে অন্য কেউ আসবে, এসব আমার স্বপ্ন ছাড়ার কিছুই না। যাক, একটা বিপদ থেকে তো বাঁচলাম। আমি মূলত ওর জীবনটা বাঁচানোর জন্যই ওই আদিবাসী গ্রাম থেকে পালিয়ে এসেছি, কারণ আমার জীবনে হয়তো কোনো মূল্য নেই, কিন্তু মেয়েটা তো আছে। ওর পোশাক আশাক আর চলচলন দেখে মনে হয় না ও সাধারণ পরিবারের মেয়ে, নিশ্চিত কোনো কোটিপতির মেয়ে। তাই এসব ধনীঘরের ঝামেলায় আর পড়তে চায় না। এসব ভাবতে ভাবতেই সোজা হাঁটতে লাগলাম। কোথাও যদি কোনো কাজ পাই সেই আশায় সামনে এগোচ্ছি। ঠিক তখনই শুনলাম একটা লোক আচমকা চোর চোর বলে চিৎকার করে উঠছে। ভাই, কেউ আছেন? এই চোরটার কাছ থেকে আমার ব্যাগটা কেউ একটু উদ্ধার করে দেবেন। ওই ছিনতাইকারীটা আমার টাকার ব্যাগটা চুরি করে পালাচ্ছে, আমাকে কেউ সাহায্য করুন। আমি যে দৌড়াতে সবসময় এক্সপার্ট, দৌড়ে আমার কাছ থেকে কেউ কখনো পার পায় না। একটানে পেছনে ছুটে চোরটার কাছাকাছি গিয়ে সজোরে মারলাম একটা লাথি। চোরটা অমনি ধপাস করে মাটিতে আছড়ে পড়ল। সামলে ওঠার আগেই ব্যাগটা ফেলে রেখে ও প্রাণ ভয়ে তো ভো দৌড় দিল। আমি ব্যাগটা কুড়িয়ে নিয়ে লোকটার দিকে এগিয়ে গেলাম। লোকটা ততক্ষণে হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসে পৌঁছালো। ব্যাগটা আমার হাত থেকে নিতে নিতে বুক ভরে শ্বাস টেনে লোকটা বলে উঠল, ভাই, কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব তার ভাষা আমার জানা নেই। এটা যদি আজকে হাতছাড়া হতো তবে হয়তো কালকে থেকে আর আমার চাকরিটাই থাকতো না। যাই হোক ভাই, আপনি এখানে কোথায় যান? চলেন আপনাকে পৌঁছে দিই। আসলে আমি এখানে কোথাও থাকি না, গ্রাম থেকে মাত্রই শহরে এসেছি। যদি কোথাও কোনো একটা চাকরি পাই তবে তা দিয়ে কোনো মতে জীবনটা চালিয়ে নেব। পরিবারে কেউ নেই, তাই কাজের খোঁজেই শুধু এখানে আসা। এটাই শুধু আমার পরিচয়, এর বাইরে আর কিছুই না। এমনকি আশাতে থাকার মতো তেমন কোনো জায়গা আমার নেই। কি বলছেন ভাই এসব? চলেন আমার সাথে চলেন। চাকরি নেই, আবার থাকার জায়গাও নেই। আহারে, সত্যি বলতে আপনি গ্রাম থেকে এসেছেন শুনে আরও ভালো লাগলো। আমি গ্রামের মানুষকে খুব পছন্দ করি। আর চাকরির কথা বলছেন, আমি একটা মেডিকেলে চাকরি করি। সেখানকার ডাক্তার আমি নই অবশ্য, তবে আমাদের মেডিকেলের বস মানুষরা খুব ভালো। আমি ওনাকে বুঝিয়ে বলে আপনার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেব। আপনি এখন আমার সাথেই চলেন, আমার বাসাতেই থাকবেন। আমার বাসায় আমি ছাড়া আর কেউ নেই, আমার পরিবার এখানে থাকে না। লোকটা আমার হাতটা ধরে বেশ জোর করেই তার গাড়িতে উঠিয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি একটা সুন্দর বাড়ির সামনে এসে থামলো। গাড়ি থেকে নেমে আমি লোকটার পিছু পিছু তার বাসায় ঢুকলাম। ভেতরে গিয়ে দেখি পুরো বাড়িটা একদম ফাঁকা, গুলশান, শুনশান নীরবতা। লোকটা আমাকে একটা গোছানো রুম দেখিয়ে দিয়ে বলল, আরে, আপনি একদম চিন্তা করবেন না, আজ থেকে আপনি এখানেই থাকবেন। আর হ্যাঁ, আমি স্যারের সাথে ইতিমধ্যেই কথা বলে ফেলেছি। আমাদের হাসপাতালে একটা ম্যানেজারের দরকার আছে, তবে মূলত আপনি আমাদের নতুন ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট হিসেবেই থাকবেন। মানে ওনার যখন যা প্রয়োজন হবে বা আপনাকে ডাকবেন, আপনি সাহায্য করবেন। এছাড়া বাকিটা সময় হাসপাতালের কাউন্টারের ভেতরেই থাকবেন, তেমন কঠিন কোনো কাজ নেই। স্যারের সাথে এই বিষয় নিয়ে কথা হয়ে গেছে। এবার আসেন, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিন। রুম তো দেখিয়েই দিয়েছি, খেয়ে দিয়ে আরাম করে শুয়ে পড়ুন। আপনার ওপর দিয়ে এমনিতেই আজকে অনেক ধকল গেছে। ভাই, আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব তার ভাষা আমার জানা নেই। সত্যি লোকটা অনেক বেশি ভালো। ওনার সাথে রাতের খাবার খাওয়া শেষ করে আমি যখন নিজের রুমের দিকে পা বাড়াবো, ঠিক তখনই উনি পেছন থেকে ডেকে বলে উঠলেন, আমার তো কোনো ভাই নেই, তাই আমি চাই তুমি আমাকে আপনি না বলে তুমি করে বলবে। আর আমিও তোমাকে তুমি বললেই বলবো, কারণ এই পৃথিবীতে আমার আপন বলতে মা বাবা ছাড়া আর সত্যিই কেউ নেই। আমার ভাইটাও অনেক আগে মারা গেছে, তাই তোমাকে দেখে আমার কেমন যেন নিজের ভাইয়ের মতোই লাগছে। প্লিজ আমাকে আর আপনি বলবে না, সোজা ভাই বলে রাখবে। আসলে রাহাত ভাই খুবই ভালো মনের একজন মানুষ। উনি যখন জড়িয়ে ধরলেন
আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এরপর আমি সিঁড়ি বেয়ে ওপরে চলে গেলাম। নিচের রুমটায় ঢুকে চারপাশটা ভালো করে দেখলাম। রুমটা বেশ সুন্দর আর গোছানো, পরিবেশটা মন ছুঁয়ে গেল। সকাল সকাল রাহাত ভাইয়ের সাথেই আমাকে বের হতে হবে। উনি আমাকে ওনার অফিসে মানে হসপিটালে নিয়ে যাবেন। অন্তত একটা কাজের ব্যবস্থা তো উনি করে দিয়েছেন, যে কাজই হোক। আপাতত নিজের পায়ে দাঁড়ানোর সুযোগটা তো পাচ্ছে। বিছানায় শুয়ে পড়ার পর হুট করেই মাথায় সেই মেয়েটার কথা ঘুরপাক খেতে লাগলো। জানি না কেন বারবার চোখের সামনে শুধু নীলার মিষ্টি মুখটাই ভেসে উঠছে। মেয়েটাকে কি সত্যি আমি মন থেকে ভালোবেসে ফেললাম? ধুর চাই, এসবের কিছুই বুঝতে পারছি না। কিন্তু যতবারই চোখ বন্ধ করার চেষ্টা করছি ততবারই নীলার সেই সহজ সরল হাসি আর ওর সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতি হয়ে চেপে বসছে। কোনোভাবেই ভুলতে পারছি না তাকে। এসব এলোমেলো ভাবনা ভাবতে ভাবতেই পাশের কোলবালিশটা বুকে চেপে জড়িয়ে ধরে এক সময় ঘুমে ঢলে পড়লাম। বাসায় ফিরতে আমাকে দেখে আব্বু জড়িয়ে ধরে, এরপর কান্না করে দেয়। আমার উদ্দেশ্যে বলে ওঠে, কাউকে ছাড়বো না, কাউকে না। আমার মেয়েকে কিডন্যাপ করছে, ওদের সবাইকে জেলের ভাত খাওয়াবো, কাউকে ছাড়বো না। মা, তুই ঠিক আছিস তো? আমি কত চিন্তা করছিলাম তুই জানিস না। আমার তো মনে হচ্ছিল এখনই মারা যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আয় ভিতরে আয়, আর আমি পুলিশকে এখনই কল করে সব কিছু জানিয়ে দিচ্ছি। আব্বু তোমাকে এত চিন্তা করার প্রয়োজন নেই, আমি ঠিক আছি। আসলে আমাকে একটা ছেলে বাঁচিয়েছে। এরপর আব্বুকে সব কিছুই খুলে বলি। সব কিছু শুনে আব্বু হেসে বলে ওঠে, তাহলে অবশেষে আমার মেয়েটার জন্য একটা আগন্তুক ছেলের সাথে বিয়েটা হয়ে গেছে, এতে আমি অনেক খুশি। তাহলে তো ছেলেটাকে খুঁজে বের করতে হবে। সত্য হলো সেই তো এখন আমার মেয়ের বর্তমান হাজবেন্ড। এই বিয়েটা আমি স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছি। না বাবা, এটা একদমই স্বাভাবিক না, বরঞ্চ এটা একটা অ্যাক্সিডেন্ট। আর ছেলেটা মনে হয় না আমাকে কখনো স্ত্রী হিসেবে মেনে নেবে। তার থেকে বড় কথা, আমি বিয়ে শাদী নিয়ে ভাবছি না। আর এসব সংসার আমি জানি না। আমার ছেলেটার প্রতি কেমন যেন ফিল হয়, তা বুঝতে পারি না। যদি কখনো ওর প্রতি আমার ফিলিংস আসে তখন দেখা যাবে। কথাটা বলে উপরের রুমে ঘুমানোর উদ্দেশ্যে চলে যায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি ঘুমানোর প্রস্তুতি নিই। কিন্তু যখনই চোখ বন্ধ করবো হঠাৎই চোখের সামনে ছেলেটার ছবি ভেসে ওঠে। যেন বারবার ছেলেটার কথাই মনে পড়ছে। কেন জানি না, আমি কি সত্যি ছেলেটার প্রেমে পড়ে গেলাম? সকালে ঘুমিয়ে আছি, তখনই কেউ রুমে এসে ডাকাডাকি শুরু করে। সকালবেলা ঘুম থেকে উঠে সামনে তাকিয়ে দেখি আমার সামনে রাহাত ভাই দাঁড়িয়ে আছে। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, আবির, ঘুম থেকে ওঠো, তাড়াতাড়ি ওঠো আবির। এখন তো আমাদের বের হতে হবে, এখনই হসপিটালে যেতে হবে। বের হও। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর রেডি হয়ে নিচে আসি, দেখলাম রাহাত ভাই নাস্তা বানিয়ে রেখেছে। ওনার সাথে একসাথে দুজন নাস্তা করে নিলাম। এরপর দুজন একসাথে বের হই হসপিটালের উদ্দেশ্যে। একটা রিক্সা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিই। প্রায় 5 মিনিট পর হসপিটালের সামনে এসে পৌঁছাই। হসপিটালটা অনেক বড়, দেখে মনে হচ্ছে নামি দামি হসপিটাল। হয়তোবা অনেকে দেশের বাইরে থেকে এখানে চিকিৎসার জন্য আসে। ভেতরে প্রবেশ করলাম, দেখলাম অনেক ডাক্তার। এরপর রাহাত ভাই আমাকে একটা কেবিন দেখিয়ে দিয়ে বলল, আবির, আমি স্যারের সাথে কথা বলেছি, তুমি এখন থেকে এখানে থাকবে। আর হ্যাঁ, ডাক্তার শ্রাবণী ম্যাম এখানে আসবেন, আর ওনার সাথে তুমি সব সময় থাকবে। উনি যেখানে যান আর যখন যে পেশেন্ট দেখতে যান ওনার সাথে সাথে তুমি যাবে, ঠিক আছে? আর এখানকার দেখভাল করার যে বিষয়গুলো আছে সব কিছু তোমার দায়িত্বের মধ্যে। আমি তাহলে যাচ্ছি। আমার কাজ এখন আমাদের বড় ম্যাডাম, যিনি দেশের বাইরে থেকে এসেছেন, ওনার সাথে থাকা। পরবর্তীতে আমি ওনার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। সকালবেলা রেডি হয়ে হসপিটালে রোগী দেখার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তখন আব্বু বলে ওঠে, মা দাঁড়া 1 মিনিট, সাবধানে যা রে। হ্যাঁ, এই নে, তোর জন্য নতুন একটা গাড়ি এনেছি আমি, এই গাড়িটা নিয়ে যা। আর আমি অফিসে আজকে সবাইকে বলবো আগামীকাল একটা পার্টি দেবো তোর ফেরার উপলক্ষে। আব্বু কথাটা বলে ওখান থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। আমি আব্বুর দেওয়া চাবিটি নিয়ে গাড়ির উদ্দেশ্যে সামনে এগিয়ে গেলাম। বাহ, গাড়িটা তো বেশ সুন্দর। মার্সিডিস মনে হয়, নতুন লেটেস্ট মডেল এসেছে। আব্বু আমার জন্য নিয়েছে। গাড়িটা দেখতে বেশ ভালো, আমার ফেভারিট কালারের, ভালোই লাগছে। তাই গাড়িতে উঠে আমি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর হসপিটালের সামনে এসে পৌঁছালাম। দেখলাম অনেক সুন্দর করে আয়োজন করেছে। আমি ভিতরে প্রবেশ করতেই আমাকে একটা ফুলের তোড়া হাতে দিল। এরপর সবাই আমাকে একটা চেম্বারে নিয়ে গেল। সেখানে যাওয়ার পর ম্যানেজার এসে বলে, ম্যাডাম, আমরা আপনার জন্য কত অপেক্ষা করেছিলাম, খুব দুশ্চিন্তায় ছিলাম। এখন আপনি এসেছেন,
আমরা একটু চিন্তামুক্ত হয়েছে। অনেকগুলো অপারেশন বাকি ছিল, ওগুলো আপনি ছাড়া অন্য কেউ করতে পারবে না। আপনি বাইরে থেকে হার্ট সার্জারির ওপর পড়াশোনা শেষ করে এসেছেন, তাই আপনি এসব কাজে অত্যন্ত দক্ষ। আপনাকে ছাড়া এত বড় কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। অনেকগুলো রোগী শুধু আপনার জন্যই অপেক্ষা করে আছে, আজকে তাদের অপারেশন, তাই আপনাকে সেই অপারেশনগুলো সফলভাবে করতে হবে। চলেন, আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাই আমি। আমি হসপিটালটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। হসপিটালের মধ্যে সত্যি বলতে অনেক সুন্দরী নার্স ছিল। নার্সগুলোকে দেখতে বেশ ভালোই লাগছিল। এমনিতেই যে কোনো হসপিটালের মধ্যে নার্সগুলো সবচেয়ে সুন্দরী হয়, স্বাভাবিক, কিন্তু এখানকারগুলো মনে হয় একটু বেশিই সুন্দরী। এসব ভাবছি আর মনে মনে হাসি। তখন হঠাৎ করে হাঁটতে হাঁটতে কারোর সাথে ধাক্কা লাগে। দেখলাম সাদা পোশাকে একটা মেয়ে কেমন যেন হাঁটতে হাঁটতে যাচ্ছিল। ঠাস করে একটা বাড়ি খেয়ে মেয়েটা আমার বুকের উপর এসে পড়ে। তখনই মেয়েটাকে এমন অবস্থায় দেখে আমি তো ঘাবড়ে গেলাম। আবার না জানি কি হয়, খুব ভয় ছিলাম। তাই তাড়াহুড়ো করে সরে গিয়ে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠলাম, আসলে আমি সত্যি সরি, আমি একদম খেয়াল করিনি, প্লিজ আমাকে ক্ষমা করবেন। এখন আমার রোগী দেখার সময়। তখনই তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা ছেলের সাথে ধাক্কা লাগে আর আমি পুরো ছেলেটার গায়ের উপর পড়ে যাই। আমি ছেলেটার দিকে তাকাতেই যেন ক্রাশ খেলাম। এত কিউট ছেলে হয় নাকি? আমি তো ছেলেটাকে দেখে পুরো ফিদা হয়ে গেলাম। বা এত কিউট কি করে হয়? আমি তো এক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে রইলাম। তারপর ছেলেটার কথা একটু ইতস্তত বোধ করলাম, নিজেকে দ্রুত স্বাভাবিক করে নিয়ে উঠে দাঁড়ালাম। তখন ছেলেটা আমার দিকে তাকিয়ে বলে উঠল, আসলে আমি সত্যিই দুঃখিত, আমি একদম খেয়াল করিনি। এখানে আসলে আমি নতুন এসেছি, তাই এখানে কিছুই ভালো করে চিনি না বা জানি না। তখনই আমি খেয়াল করলাম মেয়েটার নেম প্লেট, দেখলাম মেয়েটার নাম শ্রাবণী। আরে উনিই তো সেই ডাক্তার। রাহাত ভাই তো আমাকে শ্রাবণী ম্যামের সাথেই থাকতে বলেছিলেন, ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এটা বুঝতে পেরে আমি মনে মনে একটু ভয়ে ভয়ে ওনার দিকে তাকালাম। আরে না না, এখানে ক্ষমা চাওয়ার কিছুই নেই। আসলে আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই কখন যে তোমার সাথে ধাক্কা লেগেছে টের পাইনি। সমস্যা নেই, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি বুঝতে পেরেছি। আর হ্যাঁ, তুমি কি এখানে নতুন এসেছো? তা তুমি এখানে কোন পদে আছো? জি, আমি এখানে একটা বিশেষ অ্যাসাইনমেন্টে জয়েন করেছি। আমাকে রাহাত ভাই এখানে দায়িত্ব দিয়েছেন। আমি আপনার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবো এবং আপনাকে সব কাজে সাহায্য করব ম্যাম। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। কথাটা বলে আমি রাহাতকে একটা কল করলাম। ফোনটা রিসিভ করে রাহাত বলে ওঠে, জি শ্রাবণী ম্যাডাম বলেন। তুমি কি আবির নামের একটা ছেলেকে আজকে নিয়োগ দিয়েছো আমাদের হসপিটালে? আমি চাই আবির সবসময় আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে, একদম আমার সাথে সাথে। ঠিক আছে, আমার যেহেতু এখন কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, তাই আমি আবিরকেই আমার সাথে রেখে দিচ্ছি। আর কেউ যদি কিছু বলে তুমি সরাসরি আমার কথা বলবে, আর আমার আগের যে অ্যাসিস্ট্যান্টটা ছিল তাকে অন্য কোনো কাজ দিয়ে দিতে বলবে। জি ম্যাডাম, ঠিক আছে, আপনি যেভাবে বলছেন সেভাবেই ব্যবস্থা করছি। আমি এখনই দায়িত্বগুলো বদলে দিচ্ছি। শ্রাবণী ম্যাডাম কথাটা বলে কলটা কেটে দিলেন। আমি কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে ভাবলাম, বুঝলাম না, উনি ডাক্তার হিসেবে যথেষ্ট ভালো। ওনার মতো ডাক্তার হয়তো আমাদের এইখানে খুব কমই আছে। এত অল্প বয়সে উনি চিকিৎসা জগতে সফলতা পেয়েছে, কিন্তু আজ পর্যন্ত ওনাকে অন্য কোনো ছেলের প্রতি এইভাবে আগ্রহ দেখাতে দেখিনি। হঠাৎ করে আবিরের প্রতি উনি কেন এমন আগ্রহ দেখালেন একদম মাথায় ঢুকছে না। তবে এতটুকু জানি, শ্রাবণী ম্যাডাম একটু রাগী স্বভাবের। এখন আবিরে ওনাকে ঠিকমতো সামলাতে পারবে তো, এটাই চিন্তা হচ্ছে। আমার চোখে দেখা কত ভালো ভালো ডাক্তার ওনাকে প্রপোজ করেছে, কিন্তু ম্যাডাম কোনো ছেলেকে পাত্তাই দেয়নি। আর আজ হঠাৎ আবিরকে দেখে উনি এতটা ইন্টারেস্টেড হয়ে গেলেন, এমনকি তাকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই নিয়ে নিলেন। যাই হোক, অবশেষে আবিরের একটা ভালো ব্যবস্থা হলো। আমি তো ভেবেছিলাম রিসেপশন থেকেই ওকে যে কোনো সময় বের করে দিতে পারে, কিন্তু এখন যেহেতু শ্রাবণী ম্যাডাম নিজে ওর প্রতি আগ্রহ দেখিয়েছেন, তাই মনে হয় না আর কেউ আবিরকে বের করতে পারবে। ছেলেটা শেষ পর্যন্ত একটা ভালো কাজ তো পেল। তখন শ্রাবণী ম্যাডাম কেমন যেন রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছেন। ওনাকে দেখতে হেব্বি সুন্দর লাগছিল। যে কোনো ছেলে ওনাকে দেখলে প্রেমে পড়ে যাবে, কি বলবো। আসলে অনেক সুন্দরী শ্রাবণী ম্যাডাম।
আমি কথাটা বলতেই উনি আমার দিকে রাগীভাবে তাকিয়ে আমার উদ্দেশ্যে বলে উঠলেন, এই ছেলে, তোমাকে আমি একবার বলেছি আমাকে ম্যাডাম বলে ডাকতে। তোমার চেয়ে বয়সে আমি মাত্র 2 বছরের বড় হব, তাহলে তুমি কেন আমাকে ম্যাডাম করে বলছো? ম্যাডাম বলার প্রয়োজন নেই, আমি শ্রাবণী। তুমি আমাকে শ্রাবণী বলে ডাকবে, আর তুমি করে ডাকবে। দ্বিতীয়বার যদি তুমি আমাকে ম্যাডাম বা আপনি বলো, তাহলে কিন্তু এখান থেকে বের করে দেবো সোজা, ঠিক আছে? এখন চলো, ফলো মি। আর হ্যাঁ, একটা কথা, 1 মিনিট দাঁড়াও। রাগের চোখে আবিরের দিকে তাকিয়ে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? সত্যি করে বলো, না হলে কিন্তু এখনই সুই মেরে দেবো। না ম্যাডাম শ্রাবণী। আবারও রেগে যেতে, না শ্রাবণী, আসলে কি বলবো, আমি ছোটবেলা থেকে সুই ভীষণ ভয় পাই। আর সত্যি বলতে আমার কোনো গার্লফ্রেন্ডও নেই, এটা সত্য কথা। আমি কোনো মিথ্যা বলছি না, প্লিজ সুই দিও না, আমার খুব ভয় লাগে, আমি সুই ভীষণ ভয় পাই। তুমি তো দেখি খুব ভীতু, একদম বাচ্চাদের মতো। মনে মনে তো আমি একটু খুশিই হলাম। যাক, তাহলে রাস্তা ক্লিয়ার আছে। ছেলেটাকে প্রথম দেখাতেই যেহেতু ভালোবেসে ফেলেছি, এই প্রথম কারোর প্রতি এমন একটা ফিলিংস এসেছে, তাহলে হাতছাড়া কি করে করি? প্রথম ভালোবাসা যখন, তখন নিজের ভালোবাসা দিয়েই ওকে আমি নিজের করে নেব। কথাটা বলে ওর হাতটা ধরে আমি ভেতরে নিয়ে গেলাম। আমি শ্রাবণীর এমন কাণ্ডে বেশ অবাক হলাম। প্রথম দেখাতে কেউ কীভাবে এতটা ক্লোজ হয়ে গেছে বুঝলাম না। আর সব থেকে বড় কথা, আমার হাত ধরে ও কেবিনে নিয়ে যাচ্ছে। আশপাশের অনেক ডাক্তাররা আমার দিকে তাকাচ্ছে যে কে ছিলে যে ডাক্তার শ্রাবণীর সাথে একসাথে হাত ধরে ভেতরে প্রবেশ করছে। আমার কাছে কেমন যেন নার্ভাস লাগছিল, কিন্তু আমি হাত ছাড়ানোর চেষ্টা করলে কেমন যেন রাগীভাবে তাকিয়ে ছিল শ্রাবণী। তাই আমি আর কিছু বললাম না, শ্রাবণীর সাথে যেতে লাগলাম। এরপর ওনার সাথে আমি দাঁড়িয়ে রোগী দেখছি, আর উনি আমাকে বুঝিয়ে দিচ্ছেন এবং রোগীর বিষয়ে বলছিলেন। আমি ওনার সাথে দাঁড়িয়ে আছি। আসলে শ্রাবণী দেখতে ভারী সুন্দর, কিন্তু ম্যাডাম বলে তো উনি রেগে যান। কী কারণ বুঝলাম না। প্রথম দেখায় কেউ এতটা ক্লোজ হয় জানতাম না। অনেকক্ষণ ধরে আমরা রোগী দেখছিলাম। এরপর অপারেশন থিয়েটারের সামনে শ্রাবণী এসে বসে আছে। তারপর আমার দিকে তাকিয়ে বলে উঠল, জি আসলে আমি গ্রাম থেকে এসেছিলাম। না মানে, তোমার পরিবারে কে কে আছে তা জিজ্ঞেস করছিলাম আর কি। শ্রাবণী ম্যাডামের কথা শুনে বেশ একটু অবাক হলাম, কারণ উনি অনেক বড় একজন ডাক্তার, আর আমার মতো ছোটো করে একজন মানুষের প্রতি এতটা আগ্রহ প্রকাশ কেন করছেন বুঝলাম না। ওনার কথার উত্তরে আমি মাথা নিচু করে রইলাম। তখন আমার এমন অবস্থা দেখে আমার উদ্দেশ্যে বলে উঠল, কি হলো, কথা বলছো না যে? চুপ করে রয়েছো? কোনো সমস্যা নাকি পরিবারে যে তুমি বলছো না? এরপরে আমি যখন বড় হই তারা আমাকে দূরে ঠেলে দেয়, আর আমাকে তাদের সন্তান হিসেবে গ্রহণ করে না। তাই ঢাকা শহরে পাড়ি জমাই নিজের পেটের দায়ে, একটা ভালো জবের উদ্দেশ্যে। আমি পড়াশোনাটা শেষ করতে পারিনি, কারণ তারা আমাকে কন্টিনিউ করার মতো অর্থ দেয়নি। যা হয়েছে নিজের খরচ দিয়েই চালিয়েছি। আবিরের কথাটা শুনে বেশ অবাক হলাম, কারণ ওকে দেখে কোনোভাবেই মনে হয় না ওর জীবনে এত কষ্ট লুকিয়ে আছে। সত্যিই ছেলেটা বেশ অদ্ভুত। ওকে দেখলেই আমার কেন যেন এত ভালো লাগে। ও যেমনই হোক না কেন, আমার থেকে মাত্র 2 বছরের জুনিয়র, তাতে কি হয়েছে? এই প্রথম কোনো ছেলেকে দেখে আমার এতটা ভালো লেগেছে, তাই ওকে হাতছাড়া করা যাবে না আমার। আমি ওকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আমি কখনো কাউকে ভালোবাসিনি। বিয়ের জন্য কত ছেলে এসেছিল, কত ছেলে আমাকে প্রপোজ করেছিল, কিন্তু কারো প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করিনি, কারণ কাউকেই আমার মনে ধরেনি। আবিরকে আমার কেন জানি এত ভালো লেগেছে, নিজেও জানি না। আবিরের হাত থেকে ফোনটা নিয়ে ওর নম্বরটা নিয়ে নিলাম। এরপর ঘাটাঘাটি করে দেখি ফেসবুক নেই, ইনস্টাগ্রামও নেই, কোনো কিছুই ওর নেই। যাক, কারোর সাথে তেমন কথা বলে না। এইসব দেখে ওর ওপর আমার ইন্টারেস্ট আরও বেড়ে গেল। অপারেশন থিয়েটার থেকে বের হয়ে হঠাৎ সামনে দেখলাম বেঞ্চের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে। পেছনের জামাটা দেখে বুঝতে পারলাম কোনো ডক্টর। সামনে এগিয়ে গিয়ে দেখলাম শ্রাবণী, আর তার পাশে যে লোকটাকে দেখলাম তার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না, কারণ তার পাশে আবির বসে আছে। এটা দেখার পর বুকের ভেতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করতে লাগলো। ওদের দুইজনকে একসাথে এভাবে হাসাহাসি করতে আর এত ঘেঁষাঘেঁষি করে বসে কথা বলতে দেখে নিজের ভেতরেই কেমন যেন জেলাস ফিল হতে শুরু করলো। আবিরকে দেখে এখন আমার হিংসা হচ্ছে। শ্রাবণীর সাথে এভাবে এমন করে কথা বলছে কেন, আর আবিরই বা এখানে কি করছে? এসব ভাবনায় যখন আমার মাথা গুলিয়ে যাচ্ছে, তখন আমাকে দেখে শ্রাবণী দৌড়ে এসে বলল, নীলা, তুই কখন এসেছিস? সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছি। পরে জানতে পারলাম তুই নাকি অপারেশন থিয়েটারে গিয়েছিস। কত বড় একটা বিপদ থেকে বেঁচে দেশে ফিরলি, আল্লাহ পাকের কাছে শুক্রিয়া।
তা এসেই একেবারে অপারেশন থিয়েটারে চলে গেলি? আচ্ছা যাই হোক, এদিকে আয়, তোর সাথে একটা স্পেশাল মানুষের পরিচয় করিয়ে দিই। কথাটা বলে ওকে আবিরের কাছে নিয়ে যাওয়ার জন্য বেঞ্চের দিকে তাকাতেই দেখি ও নেই। আরে ও কোথায় গেল? কার সাথে পরিচয় করিয়ে দিবি? কই, এখানে তো কেউ নেই। আমিও আবিরকে খুঁজতে লাগলাম। আবির আবার কোথায় গেল? তাই শ্রাবণীকে বিদায় জানিয়ে আবিরকে খুঁজতে আমি নিচে চলে গেলাম। প্রায় ছুটির সময় হয়ে গিয়েছে, তাই আমি কিছু না বলে বাসায় যাচ্ছি। রাহাত ভাই অনেকবার কল করেছেন, মনে হয় আমার জন্য অপেক্ষা করছেন। নিচে এসে যখনই গেটের বাইরে যাব তখনই কারোর সাথে সজোরে ধাক্কা লাগলো। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে। গড়ে দেখাতেই অবাক হয়ে একটির সাথে তাকিয়ে রইলাম। মেয়েটা আর কেউ নয়, নীলা। ওর গায়ে ডাক্তারের পোশাক, নেম প্লেটে লেখা আছে ডাক্তার নীলা চৌধুরী। এটা দেখে তো আমি বেশ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ওকে যেন আজকে অন্যরকম আরও বেশি সুন্দর লাগছিল। যে কোনো ছেলে ওর দিকে একবার তাকালে চোখ ফেরাতেই পারবে না। কোনো রকমে নিজেকে সামনে নিয়ে আমি মাথা নিচু করে বলে উঠলাম, আসলে আই এম সরি। আর তুমি, মানে আপনি এখানে? আমি এখানে থাকবো না তো কে থাকবে? আমি হচ্ছি এটার মালিক। এই হসপিটাল আমার, আর আমি এখানকার একজন ডক্টর। অস্ট্রেলিয়া থেকে ডাক্তারি শেষ করে এসেছি। আর এসে কি দেখলাম? বাহ, তোমার রঙ্গ তামাশা! তুমি আমার বেস্ট ফ্রেন্ড শ্রাবণীর সাথে একসাথে বসে যেভাবে কথা বলছিলে, তুমি এখানে কি করো? কথাটা বলে আবিরের শার্টের কলারটা শক্ত করে চেপে ধরে রাগী গলায় বলে উঠলাম, ওই দিন তুমি আমাকে একা ছেড়ে চলে গিয়েছিলে কেন? হ্যাঁ, তোমার সম্পর্কে কিছুই না জেনে আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম। তোমার সমস্যাটা কি? কোথায় চলে গিয়েছিলে ওই সময়? নীলা আমার শার্টের কলারটা চেপে ধরে একদম আমার কাছে চলে আসে। হসপিটালের চারপাশে অনেক মানুষ যাতায়াত করছে, এসব দেখে তারা হাঁ করে তাকিয়ে আছে। আমি তো চরম লজ্জায় কি বলবো বুঝে উঠতে পারছি না। আমি একটু ইতস্তত করে নীলার উদ্দেশ্যে বলে উঠলাম, আসলে আই এম সরি। আমি ভেবেছিলাম যে এখানেই সব কিছু শেষ করে দেওয়া ভালো। আর দেখুন না, আমি অতি সাধারণ একজন মানুষ, আর আপনি এত বড় একজন ডাক্তার। আমার সাথে আপনার কোনোভাবেই কিছু মানায় না। আর আপনার সাথে সেদিন যা হয়েছে তা শুধুই একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি ওটাকে দুর্ঘটনা হিসেবে মেনে নিয়েছি। আমি আপনার এই হসপিটালে একজন সাধারণ সুপারভাইজার হিসেবে ছোটোখাটো একটা চাকরি করি। আপনি এভাবে আমার কলার ধরে টানা হেঁচড়া করলে আশেপাশের মানুষ কি বলবে বলুন তো? দেখুন সবাই কিভাবে তাকিয়ে আছে। কলারটা ছাড়ুন প্লিজ। এই, একদম চুপ! কে কিভাবে তাকিয়ে আছে না আছে তা দেখার সময় আমার নেই। প্রথমত, তুমি শ্রাবণীর সাথে আর কোথাও যাবে না। আর তুমি চাকরি করো ঠিক আছে, কিন্তু তাই বলে ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে ঘুরবে? এখন থেকে তুমি সব সময় আমার সাথে সাথে থাকবে, এটাই আমার শেষ কথা। তা না হলে তোমার আর এখানে চাকরি করার কোনো প্রয়োজন নেই। আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি রাহাত ভাইয়ের বাসায় থাকি। উনি হয়তো এতক্ষণে আমার জন্য চিন্তা করছেন। আর এই শপিং মলে এসে আমি বা কী করব? তোমার এসব নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নেই। আমি রাহাতকে কল করে সব কিছু বলে দিচ্ছি। ও তো আমাদের হসপিটালের ম্যানেজার, তাই ওকে সব কিছুই আমি বুঝিয়ে বলবো। তুমি শুধু শুধু চিন্তা করো না। তুমি এখন থেকে সোজা আমার বাসাতেই থাকবে, ব্যাস। কথাটা বলি আমি আবিরের হাত ধরে প্রায় টেনে হিঁচড়ে ওকে শপিং মলের ভিতরে নিয়ে গেলাম। তারপর ওর জন্য অনেকগুলো জামা, প্যান্ট আর শার্ট পছন্দ করে নিলাম। ও মাঝখানে অনেক বারণ করার চেষ্টা করেছিল, কিন্তু আমি ওর কোনো কথাই শুনলাম না। চোখ বড় বড় করে রাগী গলায় দুটো ধমক দিতেই ও ভয়ে আর টু শব্দটিও করতে পারলো না। সব শপিং শেষ করে ওকে সাথে নিয়ে আমি বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমরা বাসার সামনে এসে পৌঁছালাম। নীলা এক প্রকার জোর করে আমাকে ওর বাসায় নিয়ে আসে। এরপরও আমাকে ওদের বাসায় নিয়ে যেতে চাইলে আমি ওর হাত থেকে আমার হাতটা সারিয়ে ওর উদ্দেশ্যে বলে উঠি, দেখুন নীলা ম্যাডাম, এসব আপনি কি করছেন? এগুলো আমার সাথে মজা করার কোনো প্রয়োজন নেই। আমি জানি আপনার সাথে আমার একটা দুর্ঘটনা হয়েছে। আপনি হয়তো বা এই বিষয় নিয়ে অনেকটা অনুতপ্ত, কিন্তু এই বিষয়ে আমি ভুলে গিয়েছি। আপনি আমাকে এসব নিয়ে দিয়েছেন, আমার প্রয়োজন ছিল না। আমি নিজেই কামি করে নিতে পারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আপনার বাসায় থাকতে পারবো না। আর আপনার এত বড় বাড়ি, আমি এখানে কি করে থাকি? কারণ আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর বড় কথা হচ্ছে, এখানে আমি আসতে চাইনি। আপনি এক প্রকার জোর করে আমাকে নিয়ে এসেছেন। আমি এখানে থাকতে চাই না। আমি এই কথাটা বলে সোজা আমি হাঁটা ধরবো, তখন নীলা দেখলাম কেমন জানি না দাঁড়িয়ে আছে। ওর চোখের কোণে আমি স্পষ্ট পানি দেখতে পেলাম। কী জন্য এমন মায়া, আর হঠাৎ করে আমাকে এমনভাবে কেন শপিংয়ে নিয়ে গেল কিছুই বুঝলাম না। অদ্ভুত, বড়ই অদ্ভুত মেয়েটা। ওখান থেকে সোজা আমি রাহাত ভাইয়ের বাসায় চলে গেলাম। আমাকে দেখে রাহাত ভাই বলে ওঠে, আবির হঠাৎ করে কল করে আমাকে নীলা ম্যাডাম বলেছিল তুমি নাকি নীলা ম্যাডামের
সাথে তোমার সাথে নীলা ম্যাডামের কী সম্পর্ক? কখনো তো আমি দেখিনি যে নীলা ম্যাডাম বা তাদের পরিবারের কেউ কাউকে এতটা সম্মান দিতে, কিন্তু তোমাকে হঠাৎ করে এতটা সম্মান দিল, এমনকি তোমার জন্য নাকি শপিংয়ে চলে গিয়েছিল। আসল কারণটা কি জানতে পারি? হয়তো তাও তোদের ঘটনাটা একটা দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনা হলেও আমার কাছে যা মনে হয় তোকে নীলা পছন্দ করে, আর হয়তো তোকে ভালোবেসে ফেলেছে। তার জন্যই তোর কাছে চায়, তোকে সঙ্গী চায়। আর আমি যতটুকু জানি নীলা তেমন কাউকে পছন্দ করে না, আর তোকে যেহেতু পছন্দ করে ফেলেছে তাহলে তোকে ভালোবাসে। একটু ভেবে চিন্তে যা করার করিস। রাহাত ভাই কথাটা বলে ওখান থেকে চলে যায়। আমি আর কিছু বললাম না। এটা কি সত্যি যে নীলা আমাকে ভালোবাসে? আমার মতো সাধারণ একজন মানুষকে কি করে ও ভালোবাসবে? আর আমাদের দুজনের সাথে শুধু একটা দুর্ঘটনার মধ্যে দেখা হয়, এখান থেকে ভালোবাসা কিভাবে হয় সেটাই আমি ভাবছি। খাওয়া দাওয়া করে আমি নিজের রুমে শুয়ে আছি আর এইসব কথাই ভাবছিলাম। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি শ্রাবণী কলটা রিসিভ করতে শ্রাবণী বলে ওঠে, আবির, তুমি বড্ড খারাপ একটা ছেলে। তুমি আমাকে কিছু না বলেই চলে এসেছো। তোমাকে বলেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের সাথে তোমার পরিচয় করিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, চলো, আমি তোমার বাসার সামনে এসেছি, একটু নিচে এসো। তোমাকে সাথে করে আমি একটা জায়গায় নিয়ে যাব। চলো আজকে দুজনে একটু মন ফ্রেশ করে আসি। শ্রাবণী এসব কী বলছে কিছুই তো বুঝলাম না। উনি হচ্ছেন একজন ডাক্তার আর আমি ওনার অ্যাসিস্ট্যান্ট, আবার আমার সাথেই নাকি উনি মন ফ্রেশ করবে, আর বাসার নিচে চলে এসেছে গাড়ি নিয়ে। কিছুই তো বুঝলাম না ওই দুইটার কি হয়েছে, কিছুই বুঝতে পারছি না। দুটোই নাকি বেস্ট ফ্রেন্ড, আর আমাকে নিয়ে কেন পড়ে আছে বুঝলাম না। তখন আমি বলে উঠি, আপনি তো আপনার বয়ফ্রেন্ডের সাথে যাবেন, আমি কেন? এই ছেলে, তোকে কি আমি একবারও বলেছি যে আমার কোনো বয়ফ্রেন্ড আছে আর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছি? আমি তোকে নিচে আসতে বলেছি, ব্যাস, জলদি নিচে নামবি, না হলে কিন্তু আমি সোজা উপরে চলে আসবো। এই শ্রাবণীকে তুই হয়তো এখনো ভালো করে চিনিস না আবির, তাই ওকে চেনার চেষ্টা করতে যাস না। আমি কিন্তু একটাবার রেগে গেলে একদম মাথা ফাটিয়ে দেবো, আর সোজা সুজি শরীরে ইঞ্জেকশনের সুই ঢুকিয়ে দেবো বলে রাখলাম। শ্রাবণী ম্যাডামের সেই মারাত্মক ধমক শুনে আমি আর ভয়ে কিছু বলতে পারলাম না। ফোনটা রেখে কোনো মতে শার্টটা গায়ে জড়িয়ে সোজা নিচে নেমে আসলাম। নিচে নামতেই আমাকে দেখে শ্রাবণী ম্যাডাম গাড়ির দরজা খুলে দ্রুত সামনে এলেন। এক প্রকার জোর করে আমার হাতটা শক্ত করে ধরে গাড়িতে বসিয়ে দিলেন। গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণ পর উনি আমাকে শহরের একটা দূরে নির্জন এক নদীর লেকের পাড়ে নিয়ে আসলেন। শান্ত লেকের পাড়ে হালকা বাতাস বইছে। উনি আমাকে নিয়ে গিয়ে একটা ঘাটের উপর পাশাপাশি বসালেন। আমি পুরো নীরব হয়ে চুপচাপ বসে রইলাম। দ্বিধা আর চিন্তায় আমার মুখে কোনো কথা ফুটছিল না। আমাকে এভাবে একদম নিস্তব্ধ হয়ে বসে থাকতে দেখে শ্রাবণী ম্যাডাম আমার দিকে একটু ঝুঁকে মুচকি এসে বলে উঠলেন, আবির, তুমি এভাবে চুপ করে আছো কেন? কোনো সমস্যা? আসলে তোমাকে এখানে ডেকে নিয়ে এসেছি একটা বিশেষ কথা বলতে। সত্যি বলতে, ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি। তারপর আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। আমার মা এই শহরের একজন নামজাদা উকিল, ওনার ছায়াতেই আমি বড় হয়েছি। এখান থেকেই পড়াশোনা শেষ করে এমবিবিএস শেষ করেছি, আর এখন এই হসপিটালে জব করছি। হয়তো এই হসপিটালটা আমার বেস্ট ফ্রেন্ডের, কিন্তু আমি মূলত ওর জন্যই এখানে জয়েন করেছিলাম। সত্যি বলতে, এই জীবনে আমি অনেক ছেলের সংস্পর্শে এসেছি, অনেকের সাথে মেশার আর কথা বলার সুযোগ হয়েছে, কিন্তু তোমার বয়স আমার চেয়ে মাত্র 2 বছর কম হলেও তোমার ভেতরে আমি অন্যরকম একটা স্পেশাল ব্যাপার দেখেছি। তুমি জানো আবির, তোমার সাথে কথা বলে আমার খুব মন হালকা লাগে। কেন জানি না, ভেতরে সব জমানো কষ্টগুলো যেন নিমেষেই দূর হয়ে যায়। তাই তো তোমাকে সাথে করে আজ এই নিঝুম নদীর পাড়ে নিয়ে আসলাম। শ্রাবণী ম্যাডামের মুখে এই কথাগুলো শুনে আমি এক প্রকার বাকরুদ্ধ হয়ে গেলাম। কি উত্তর দেব, কোনো মাথা মুন্ড খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে ওনার মুখ থেকে এমন অনুভূতির কথা বের হবে তা আমি জীবনের স্বপ্নেও ভাবিনি। আমি তো ওনার সাথে একটু সুসম্পর্ক রেখেছিলাম কেবল হসপিটালে নিজের চাকরিটা টিকিয়ে রাখার জন্য, কিন্তু উনি যে আমাকে নিজের মনের গভীরে এভাবে জায়গা দিয়ে বসবেন তা আমার কল্পনার বাইরে ছিল। ঠিক তখনই সামনে চোখ পড়তেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কিছু দূরে শান্ত লেকের পাড়ে আবছা আলোয় দাঁড়িয়ে আছে একটা মেয়ে, ওর চোখে জল ফেলছে। মেয়েটাকে চিনতে আমার বিন্দুমাত্র দেরি হলো না। ও নীলা। ও এখানে কি করছে? আমাদের দুজনকে এভাবে এত পাশাপাশি বসে কথা বলতে দেখে নির্ঘাত ও অন্য কিছু ভেবে বসেছে। আমি তড়িঘড়ি করে দাঁড়ালাম।
ওকে ডাক দেওয়ার জন্য মুখ খুলতেই ও আর এক মুহূর্তও থামলো না, সোজা ঘুরে হনহন করে সেখান থেকে চলে গেল। শ্রাবণী কিছু বুঝতেই পারল না যে নীলা হঠাৎ এখান থেকে এভাবে কেঁদে কেটে কেন চলে গেল। ও অবাক চোখে প্রথমে নীলার যাওয়ার দিকে, তারপর আমার দিকে তাকিয়ে প্রশ্নবোধক গলায় বলে উঠল, কি ব্যাপার আবির, হঠাৎ করে নীলা এভাবে কেঁদে কেঁদে চলে গেল কেন? আর আমাদের দুজনকে একসাথে দেখে ওর চোখে জলই বা এলো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তোমাকে চেনে কিভাবে? আমি শ্রাবণীকে সব কিছু খুলে বলি, শুরু থেকে শেষ পর্যন্ত। এরপর ওর উদ্দেশ্যে বলে উঠি, দেখুন, হয়তোবা আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার আরও আগে নীলার সাথে বিয়ে হয়ে গেছে। আপনি হয়তোবা জানেন না। এরপর সব কিছু খুলে পড়ার পর দেখলাম শ্রাবণী কান্না করছে। আমি আর ওখানে দাঁড়িয়ে থাকলাম না, সোজা নীলার উদ্দেশ্যে রওনা দিলাম। নীলা কান্না করতে করতে ওখান থেকে চলে যাচ্ছে। সামনে যেতে একটা গাড়ি আসছিল, গাড়িটা ওর উপর চলে যায়। তার আগে আমি ওকে হাত ধরে টেনে নিয়ে আসি। এরপর নীলা রাগী গলায় আর কান্না স্বরে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কেন এসেছো এখানে? আমার কাছে কেন এসেছো? যাও। আমি জানি তুমি আমাকে ভালোবাসতে পারবে না, কারণ আমি যে তোমার সিনিয়র। তাই তুমি আমাকে ভালোবাসবে কী করে? আর তুমি আমাকে মেনে নিবেই বা কী করে? তুমি তো অন্য কাউকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না। আমি জানি তোমার সাথে আমার বিয়েটা দুর্ঘটনাবশতই হয়েছে, কিন্তু যেভাবেই হোক তুমি আমার স্বামী। আমি কি করে আমার স্বামীকে অন্য একটা মেয়ের সাথে দেখি একসাথে? আমি জানি মেয়েদের জীবনে ভালোবাসা দুটো আসে না, একটাই আসে। আমার ভালোবাসা প্রথম তুমি। আমি আর দ্বিতীয় কোনো ভালোবাসা চাই না, আর আমি এসব রাখতেও চাই না। আমি শুধু তোমাকে চেয়েছিলাম, তাই তো তোমার সাথে এমন ব্যবহার করেছি। কিন্তু তুমি আমার না অন্যের হয়ে যাচ্ছ। এটা দেখার পর নিজেকে কিভাবে স্বাভাবিকভাবে রাখি? আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই না। নীলার মুখে এমন কথা শোনার পর মাথাটা গরম হয়ে যায়। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিই। নীলা বাচ্চাদের মতো করে একদম চুপচাপ হয়ে যায়। ও মুখটা কেমন জানি না করে কান্না করতে লাগলো, চোখ দিয়ে পানি পড়ছে। আমি ওকে বুকে টেনে নিলাম। এরপর ওর উদ্দেশ্যে বলে উঠি, তুমি এমন করছো কেন? হ্যাঁ, আমি জানি তুমি আমার থেকে সিনিয়র, কিন্তু তুমি যে একদম বাচ্চাদের মতো তাও আমি জানি। তুমি বড় হলেও তোমার স্বভাবটা এখনও বাচ্চাদের মতোই রয়ে গিয়েছে। তুমি বোঝো না যে আমিও তোমাকে ভালোবাসি? তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে কিভাবে রাখবো বলো? আমিও যে তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। কল করে নীলার বাবা মানে স্যারকে সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে স্যার বলে ওঠে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর তোমার আমি প্রমোশন করিয়ে দেব। তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আর তোমাকে আমি বকশিসও দেব। আমার মেয়ে যে এতটা ভালোবেসে আবিরকে আমি জানতাম না। আমি জানতে চেয়েছিলাম, আমি তো আবিরকে খুঁজেছিলাম অনেক, কিন্তু ওকে পাইনি। আর শেষমেশ ও এখানে আছে। আমি এখনই গাড়ি নিয়ে যাচ্ছি। নীলা আর আমি দুজনকে জড়িয়ে ধরে কান্না করছি। পেছন করে তখন শ্রাবণী আমাদের দুজনকে দেখে বেস্ট অফ লাক বলে ওখান থেকে শুধু চোখের পানি মুছে চলে যায়। ও হয়তো বুঝতে পেরেছে কাউকে কখনো জোর করে ভালোবাসা নেওয়া সম্ভব না। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সে ভালোবাসার মানুষকে আলাদা করা কারো ধারাই সম্ভব না। কারণ যদি ভালোবাসা খাঁটি হয়, যত ঝড় বৃষ্টি হোক না কেন, সেই ভালোবাসা উপরে নেওয়ার মতো শক্তি কোনো ঝড়ই থাকে না। আমরা দুজনকে জড়িয়ে ধরে আছি, তখনই আমাদের সামনে অনেকগুলো গাড়ি আসে। গাড়ি থেকে একটা মাঝবয়সী বৃদ্ধ লোক নেমে আসে। বৃদ্ধ লোকটাকে দেখতে নীলা তাকে জড়িয়ে ধরে। তখন উনি আমার কাছে এসে একটা বন্দুক দিয়ে বলে ওঠে, এই ছেলে, তুমি আমার মেয়েকে অনেক কষ্ট দিয়েছো, তাই আমার মেয়েকে তোমাকে আজকেই বিয়ে করতে হবে। সবার সামনে তোমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমি ধুমধাম করে তোমার বিয়ে দিতে চাই, আর তোমাকে আমার মেয়ের বর করে দিতে চাই। যদি এই বিষয়ে তুমি কোনো কথা বলো, তাহলে এই বন্দুকের গুলি তোমার বুক একদম ঝাঁঝরা করে ফেলবে। এত সময় সত্যি খেয়াল করিনি নীলার চোখের কোণে কেমন যেন কালো দাগ জমে আছে। বুঝতে পারলাম আমার জন্য হয়তো অনেক কান্না করেছে, তাই আমি কিছু আর বললাম না, চুপচাপ সব কিছু মেনে নিলাম। দেখতে দেখতে আমাদের বিয়েটাও সম্পন্ন হয়ে যায়। নীলার বাবা অনেক ধুমধাম করেই সবাইকে ডেকে আমাদের দুজনের বিয়েটা দেয়। আমি দাঁড়িয়ে আছি ছাদের ওপর, তখনই পেছন থেকে রাহাত ভাই আমাকে ডাক দিয়ে বলে ওঠে, আবির, তুই এখানে ছাদের ওপর একা দাঁড়িয়ে আছিস, আর ওইদিকে নীলা তোর জন্য রুমে অপেক্ষা করছে। যা ভাই, নিচে যা। আমি জানি ভাই তোর চোখে কেন আজ জল, আমি খুব ভালো করে বুঝতে পারছি। আজকে যদি তোর মা বাবা বেঁচে থাকতেন, তোকে এইভাবে দেখতে পেতেন, তাহলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতেন। একটা সন্তানের জীবনে মা বাবার জায়গা কতটা বড়, আর তারা না থাকলে সেই কষ্টটা কতটা যন্ত্রণাদায়ক, তা আমি খুব ভালোভাবে জানি।
হয়তো তুই এই খোলা আকাশের দিকে তাকিয়ে ওই তারাগুলোর মাঝে তোর জন্মদাত্রী মা আর পালক মা বাবাকেই খুঁজছিস, কিন্তু ভাই তুই আর কোনো আফসোস করিস না যে মানুষগুলো তোকে একসময় মূল্য দেয়নি, যে পরিবার তোকে অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছে, তাদের কথা আর নতুন করে ভাবার কোনো দরকার নেই। তোর জীবনে কষ্টের কোনো শেষ ছিল না আবির। ছোটবেলা থেকে যারা তোকে বুকে আগলে মানুষ করলো তারাই তোকে পর করে দিল, আবার যারা তোকে জন্ম দিল তারাও তোকে বুকে টেনে নেয়নি। কিন্তু দেখ, এত কষ্ট আর এত বঞ্চনার পর আল্লাহ পাক শেষ পর্যন্ত তোর কপালে একটা সুন্দর উপহার লিখেছেন। তোকে একজন একদম খাঁটি মনের মানুষ উপহার দিয়েছেন, তোকে ভালোবাসার মতো একটা সঙ্গী দিয়েছেন, আর পুরো একটা সম্মানীয় পরিবার করে দিয়েছেন। তোর এতদিনের জমানো সব কষ্টের ফল হিসেবে হয়তো সৃষ্টিকর্তা তোর এই পরিণতিটা এত সুন্দর করে মিলিয়ে দিলেন। ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তাই অতীতটা অতীত হিসেবে ভুলে যা ভাই। তোর এই নতুন জীবন যেন অনেক আলো আর চোখে ভরে ওঠে। মন থেকে তোর জন্য শুধু এই শুভ কামনাটুকুই রইল। যা এখন, আর দেরি করিস না, নিচে যা। রাহাত ভাই কথাটা বলে নিচে চলে যায়। আসলে মানুষ বড়ই অদ্ভুত। আমি আমার জীবনে একজন ভালো মানুষ পেয়েছি, যে আমার ভাই। আপন ভাই না হলেও নিজের ভাইয়ের মতো। আমি নিচে গেলাম, এরপর নীলার রুমে প্রবেশ করলাম। নীলাকে দেখলাম খাটের উপর বেনারসি সাজে বসে আছে। আমি ভেতরে প্রবেশ করতে দেখে নীলা আমাকে পা ধরে সালাম করলো। এরপর আমি ওকে বুকে জড়িয়ে নিলাম। এরপর আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, এই সিনিয়র বউ, তুমি এত পচা কেন? তোমার থেকে তো সুন্দরী ওই নীলা। কথাটা শুনে মাথাটা গরম হয়ে যায়। এরপর ওর উদ্দেশ্যে রাগী গলায় বলে উঠি, কি বলি তুই? শয়তান ফাজের বাদর ছেলে! আমার থেকে ওই শ্রাবণী তোর কাছে বেশি সুন্দরী? ঠিক আছে, যা ওই শ্রাবণীর কাছেই যা, আমার কাছে আসা লাগবে না তোর। বাপরে বাপ, দেখি আমার সিনিয়র বউ হঠাৎ করে রেগে গেল। ফাজিল, তুই আমার সাথে কোনো কথা বলবি না। আমি তোর থেকে কোনো কথাই শুনতে চাই না। হ্যাঁ। নীলা চুপ করে বসে কান্না করছে। এখন কি করব বুঝতে পারছি না। নিজের সিনিয়র বউটাকে রাগিয়ে দিয়েছি, তার থেকেও তো বড় কথা হচ্ছে গিয়ে সে এখন কান্না করছে বাচ্চাদের মতো। আসলে নীলা আমার থেকে বয়সে সিনিয়র হলো, কিন্তু স্বভাবটা এখনও বাচ্চাদের মতোই রয়ে গিয়েছে। তাই আমি ওর কাছে গেলাম। কাছে যেতেই হাতটা দিতে ঝটে হাতটা আমার থেকে দূরে সরিয়ে দেয়। বুঝতে পারলাম বউ আমার অভিমান করেছে, তাই আমি ওর ঠোঁটটা নিজের ঠোঁটের সাথে একসাথে করে ফেলি। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিই। এরপর আমাকে ধাক্কা দিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, একদম ফাজিল শয়তান দুষ্ট ছেলে তুই। তুই আর কোনোদিনও আমার কাছে আসবি না। একদম আমার সাথে আর কথাও বলবি না। যা, তোর সাথে আমার আড়ি পুরো কাটতি। তোর তোর আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। যা সোজা ওই শ্রাবণীর কাছেই চলে যা। আমি আর তোর একটা কথাও শুনবো না। তুই সত্যি ভীষণ পচা একটা মানুষ। আমার সিনিয়র বউ তো রাগ করেছে, তাহলে এখন কি করা লাগবে শুনি। আমার কি শাস্তি? তুমি এখন আমাকে কোলে করে ছাদে নিয়ে যাবে, এটাই হচ্ছে তোমার শাস্তি। কি, আমি এখন এই আটার বস্তাকে কোলে তুলে ছাদে নিয়ে যাব? থাক বাবা, আমার তো জীবনটা বের হয়ে যাবে। আমার কথাটা শুনে নিলে একদম রেগে নাক ফুলিয়ে আমার দিকে তাকিয়ে রইল। তখন ওর আমার রাগান্বিত অবস্থা দেখে আমার বেশ ভালোই লাগলো। আমি যখন ওকে কোলে তুলতে যাব তখন রাগী গলায় আমার উদ্দেশ্যে বলে উঠল, কি ফাজিল ছেলে! আমি আটার বস্তা? ঠিক আছে, লাগবে না তোর কোলে ওঠা। আমি কোলে উঠতে চাই না। তুই যা, আমার সাথে কোনো কথাই বলবি না। দুষ্টু ফাজিল বদমাইশ একটা ছেলে তুই, খুবই পচা। তোর সাথে আর কোনো কথাই নেই আমার। না, আমার বউটা দেখি ভীষণ রেগে গিয়েছে, আর রাগানো ভালো মনে হবে না। তাই আমি ওকে কোলে তুলে নিলাম। ওকে কোলে তুলতে ও আমার বউকে কিলঘুষি মারতে লাগলো। এরপর এক সময় আমার বউকে মাথা ঢোকালো। আমি আমার সিনিয়র বউকে জড়িয়ে ধরে ছাদে নিয়ে গেলাম। ছাদের উপর নিয়ে যেতে সামনে তাকিয়ে দেখি আজকে চাঁদ অন্যরকমভাবে সুন্দরভাবে ফুটে আছে, আমাদের দুজনের জন্য অপেক্ষা করছে। আমি নীলার কাঁধে আমার মাথা রাখলাম। নীলা আমার চুলে বেনি করে দিচ্ছে। এরপর আমি ওর দিকে তাকিয়ে আছি। নীলা আমার উদ্দেশ্যে বলে ওঠে, ওই, তুমি এমন দুষ্টু কেন? হ্যাঁ, তুমি খুবই পচা একটা ছেলে। আমাকে মোটেও ভালোবাসো না, তুমি খুব খারাপ। তাই তুমি চাও আমি তোমাকে ভালোবাসি? ঠিক আছে, দাঁড়াও, তোমাকে আমি ভালোবাসা দেখাচ্ছি। আজকে তোমাকে ভালোবাসে একবারে ভরিয়ে দেব। আমি হঠাৎ করে নীলার তলপেটে হাত দিলাম। নীলা বিদ্যুতের মতো চমকে ওঠে আমার স্পর্শে। নীলা কেঁপে ওঠে। নীলার কাবা কাবা ঠোঁটের নিচে তিলটা দেখে নিজেকে আর লোভ সামলাতে পারলাম না। ওই ঠোঁটটা নিজের দখলে করে নিলাম। প্রায় দীর্ঘ 5 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনেই হামাতে লাগলাম। এমন অবস্থা দেখে নীলা বলে ওঠে, এই জুনিয়র পড়া, এটা তুই কি করলি? দাঁড়া, আমি দেখাচ্ছি।
কথাটা বলে আমি আবিরের কোলে উঠে বসলাম। এরপর ওর বুকে আর ঠোঁটে মুখে সব জায়গায় কিস করতে লাগলাম, এরপর পাগলের মতো। তখন আবির বলে ওঠে, আমি তো খুব ভাগ্যবান এমন একটা সিনিয়র বউ পেয়ে। জীবনে যে এত রোমান্টিক সিনিয়র বউ বাবা কখনো কল্পনা করতেও পারিনি। বউয়ের এত ভালোবাসা কোথায় রাখবো আমি? শুনে কথাটা বলে আমি নীলার নাভিতে একটা কিস করলাম। ওর নাভির নিচে তিলটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছিল। আর নীলাকে জানি আজকে অন্যরকম আরও বেশি সুন্দর লাগছিল, কারণ চাঁদের আলোতে নীলার মুখটার সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছিল। এরপর আমি ওর নাভিতে একটা কিস করলাম। তখন নীলা বলে ওঠে, এই ফাজিল ছেলে, এখানে কি আজকে বাসর করবে নাকি ছাদের উপর? এখানে মানুষ দেখছে না? ও ঠিকই তো, আপনারা এখানে বসে বসে কি দেখছেন শুনি? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আপনারা দেখছেন? আপনাদের লজ্জা লাগছে না? যান এখান থেকে। গল্পটা শেষ করে দিলাম, কারণ এখানে নীলা আর আমার ভালোবাসার পূর্ণতা পেল, তাই আমাদের ভালোবাসা দেখার আপনাদের কোনো প্রয়োজন নাই। আপনারা গিয়ে বিয়ে করে নিজের বউয়ের সাথে ভালোবাসা করেন। যান মিয়ারা, ভাগেন। এখানে বসে রয়েছেন কেন? গল্পটা শেষ করলাম। আর হ্যাঁ, যার আগে কমেন্ট বক্সে একটা সুন্দর করে কমেন্ট আর লাইক শেয়ার করে চলে যাবেন। আল্লাহ হাফেজ।